হ্যালো বন্ধুরা, সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.3 আপনাকে স্বাগতম। বন্ধুরা, এ পর্বে আমরা এ অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে বলছে যে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? তো দ্বিভাজিত অনুপাত কি এটা আমাদের প্রথমত জানতে হবে। তো দ্বিভাজিত অনুপাত হচ্ছে সেটা যে কোনো অনুপাতের বর্গমূল, যে এখানে অনুপাত দুইটা দেওয়া আছে এই অনুপাতের বর্গমূলই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। তাহলে এখানে 4 আর 9 আছে, তাহলে 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল হচ্ছে 2। আর এখানে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এখানে 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল আছে 2 আর 9-এর বর্গমূল হচ্ছে কি 3। তাহলে 4 আর 9-এর দ্বিভাজিত অনুপাত হবে হচ্ছে গিয়ে 2:3। তাহলে আমরা অপশনে দেখতে হবে 2:3 কোথায় আছে। তাহলে এখানে 2:3 আছে ক নম্বরে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে এটা 2:3। ক অনুপাত খ সমান 4:7 এবং খ অনুপাত গ সমান 10:7 হলে গ, খ এবং ক এর মান কত এটা বলছে বের করার জন্য। তো এরকম যদি থাকে তাহলে আপনারা দেখেন এখানে খ আছে, আবার এখানেও খ আছে, তো দুই পাশেই কিন্তু খ আছে। এখন এখানে খ এর অনুপাত কত? এখানে খ এর অনুপাত হচ্ছে 7, আবার এখানের খ এর অনুপাত কত? এখানের খ এর অনুপাত হচ্ছে 10। তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখানে খ এর অনুপাত এই 7, এই 7 দ্বারা এখানে 10 আর 7কে গুণ করে দেবেন। আর এখানের খ এর অনুপাত কত? 10 না, এই 10 দ্বারা এখানে 4 আর 7কে গুণ করে দেবেন। তাহলে প্রথমত এই 4 আর 7কে আমরা যদি 10 দ্বারা গুণ করি তখন কত হয়? এখানে এই 4-এর সাথে 10 গুণ করলে হয় হচ্ছে গিয়ে 10 অনুপাত 10 গুণ হবে 40-এর সাথে, 4-এর সাথে, তখন হবে 40, 4 10 40। তাহলে 40 অনুপাত, আর এই সাথে সাথে গুণ করবো হচ্ছে কি 10, তাহলে হবে 70। তার মানে ক আর ক্ষয়ের অনুপাত পেলাম আমরা 40:70। আবার আমি কি বলছিলাম, এখানে ক্ষয়ের অনুপাত কত? এখানে ক্ষয়ের অনুপাত হচ্ছে 7, এই 7 দ্বারা গুণ করবো হচ্ছে কি এই 10 এবং 7-এর সাথে। তাহলে আমরা 7 যদি 10-এর সাথে গুণ করি তখন কত আসে? 70। আবার এই 7 যদি 7-এর সাথে গুণ করি তখন আসে হচ্ছে কি 49। তাহলে খ আর গ এর অনুপাত কত পাইলাম আমরা এখানে? 70 আর হচ্ছে 49। আর এখানে ক আর খ এর অনুপাত পেলাম 40 আর 70। একটা জিনিস খেয়াল করেন, এখানে খ এর অনুপাত কত? 70, এখানে খ এর অনুপাত কত? 70, মানে উভয় পাশে কি 70-70 মিলে গেছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কি লিখতে পারি? ক অনুপাত খ অনুপাত গ সমান কি লিখতে পারি? ক হচ্ছে গিয়ে 40 আর খ কত? 70, এখানেও খ 70। তাহলে আমরা যে কোনো একটা লিখবো 70। তারপরে হচ্ছে গিয়ে গ কত পাইলাম? গ হচ্ছে গিয়ে 49। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে 49। তার মানে ক হচ্ছে 40, খ হচ্ছে 70 এবং গ হচ্ছে গিয়ে 49। আমাদের বলছে যে গ বের করা, গ, খ আর ক বের করার জন্য। তাহলে পেছন দিক থেকে যাবে, তাহলে গ হচ্ছে গিয়ে 49, 70 আর হচ্ছে গিয়ে 40। তাহলে 49, 70, 40 কোথায় আছে অপশন, এটা আমাদের বের করতে হবে। 49, 70, 40, দেখেন আমাদের ক নাম্বারই আছে এই অপশনটা, সুতরাং আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে গিয়ে এখানের ক। 3 নম্বর যে নৈর্ভিত্তিকটি দেওয়া আছে তা হচ্ছে 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। এটা হচ্ছে গিয়ে অনুপাতের পূর্ব রাশি আর এটা হচ্ছে গিয়ে উত্তর রাশি। তো ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য যেটা করতে হবে, প্রথম অনুপাতের যে উত্তর রাশি আছে সেই উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে। আবার দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি আছে সেই পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হবে। তাহলে প্রথম কাজ কি, যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করবো হচ্ছে গিয়ে দ্বিতীয় অনুপাতকে। তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে গিয়ে 3, সেই 3 দ্বারা গুণ করবো 5 আর 6কে। তাহলে 3 দ্বারা যদি 5 আর 6কে গুণ করি তখন কত হয়? এখানে 5কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হবে 15। আবার এই 3 দ্বারা যদি 6কে গুণ করি তখন হয় কত? 3 6 18। তারপর আমি কি বলছি, যে দ্বিতীয় অনুপাতের যেই উত্তর রাশি আছে সেই উত্তর রাশি দ্বারা গুণ করব হচ্ছে গিয়ে আমরা প্রথম অনুপাত দুটিকে। তাহলে দ্বিতীয় রাশির প্রথম উত্তর রাশি হচ্ছে গিয়ে 5, সেই 5 দ্বারা গুণ করবো হচ্ছে গিয়ে 4 আর 3কে। তাহলে 5 দ্বারা যদি 4কে গুণ করি তখন আসে হচ্ছে গিয়ে 20, আর এই 5 দ্বারা যদি 3কে গুণ করি তখন আসে হচ্ছে গিয়ে 15। এখন যেহেতু এখানের 15, এখানে 15 যেহেতু সেম, তো আমরা কি করব জানেন, এখানে 20 অনুপাত এই 2 15 থেকে একটা 15 লিখবো, আর বাকি আছে কত? 18। এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত, 20 অনুপাত 15 অনুপাত 18। তো এখানে বলছে যে আমাদের ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? তো দ্বিতীয় রাশি কত? 15। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে যে 15 কোথায়। তাহলে 15 হচ্ছে এই ঘ নাম্বারে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে ঘ 15।
তারপরে দেওয়া আছে, বলছে যে নিচের তথ্যের ভিত্তিতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে যে এই তথ্যের ভিত্তিতে 4 আর 5 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে উদ্দীপকটা হচ্ছে যে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5-3-2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখন আমাদের 4 নম্বরে বলছে যে মাইশা কত মিটার কাপড় পেল। তো মাইশা এখানে 5 ভাগ কাপড় পাইছে। এই 30 মিটারের 5 ভাগ পাইছে হয়েছে কি মাইশা। তো এখন বলছে যে মাইশা কত মিটার কাপড় পাইছে এটা আমাদের বের করার জন্য। টোটাল কাপড় হচ্ছে 30 মিটার। তো এরকম যদি থাকে আমাদের প্রথম কাজ হচ্ছে কি এখানে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর যোগ করে নেব। তো অনুপাতগুলোর যোগফল কত হয়? এখানে অনুপাত আছে 5, আছে 3, 2, তাহলে 5, 3, 2 এর যোগফল কত? 5, 3, 8, 2, 10। তাহলে 10 হচ্ছে গিয়ে অনুপাতের যোগফল। এখন মোট কাপড় হচ্ছে কত? মোট কাপড় 30। তাহলে 30 এর আমরা লিখবো হচ্ছে কি এই যে এখানে 10 আছে না, এই 10টা একটা ভাগ চিহ্ন দিয়ে এখানে 10 নিচে লিখে দেবো। আর মাইশা পাইছে কত? মাইশা হচ্ছে কি এখান থেকে অনুপাতের 5 অংশ পাইছে, তো এই 5টা আমরা উপরে লিখবো। এখন কাটাকাটি করবো, এই 10 দ্বারা 30কে কাটবো, 10 দ্বারা 30কে কাটলে আসে 3, এখানে এই 3 আর 5 গুণ করে দেবো। তো 3 আর 5 গুণ করলে হয় কত? 15। তাহলে এই 15 মিটার কাপড় পাইছে হচ্ছে কি মাইশা। তাহলে এখানে রাইট অ্যান্সার কত হবে? এই 15। তারপরে 5 নম্বরে যেটা বলছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তাহলে আমাদের বের করতে হবে যে তানিয়া কতটুকু কাপড় পাইছে এবং মারিয়া কতটুকু কাপড় পাইছে তা আমাদের বের করতে হবে। তো আমরা তো এখানে পাইছি যে এই অনুপাতগুলোর যোগফল কত? অনুপাতগুলোর যোগফল হচ্ছে কি 10। আচ্ছা, তাই আমরা বের করব, প্রথমে তো বের করবো যে তানিয়া কতটুকু কাপড় পেল। তাহলে তানিয়া পেল, এগুলো লেখার দরকার নেই অবজেক্টিভের জন্য, মূলত আপনারা যত শর্টকাটে পারেন বের করে নেবেন। তো তানিয়া পেল কত? 30-এর, আমরা সবসময় এই যোগফল যেটা 10 এটা নিচে লিখবো। আর তানিয়া এখান থেকে পাইছে কত? তানিয়া পাইছে মেবি 3। তানিয়া হচ্ছে গিয়ে 2, তানিয়ার হচ্ছে 2। তাহলে আমরা তানিয়ারটা লিখবো হচ্ছে গিয়ে উপরে 2। তাহলে 10 দ্বারা যদি 30কে কাটি, এখানে আছে 3, এই 3 আর 2 যদি গুণ করি তখন হয় হচ্ছে গিয়ে 6। তাহলে 6 মিটার পাইছে হচ্ছে গিয়ে তানিয়া। এখন আমরা বের করব যে মারিয়া কতটুকু পেল। মারিয়া পেল 30-এর, এই 10 থাকবে নিচে, আর মারিয়া কতটুকু পাইছে? মারিয়া পাইছে এখান থেকে 3 অংশ। তাহলে আমরা এই 3টা লিখবো হচ্ছে গিয়ে আমরা উপরে। তো এখন 10 দ্বারা 30কে কাটলে আসে 3, সেই 3 আর 3 গুণ করলে হয়েছে কি 9 মিটার। তো মারিয়া পাইছে হচ্ছে গিয়ে 9 মিটার আর তানিয়া পাইছে হচ্ছে গিয়ে 6 মিটার। এখন আমাদেরকে বলছে যে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল। তো মারিয়া কত পাইছে? মারিয়া পাইছে 9 আর তানিয়া পাইছে 6। তাহলে এখন 9 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 3। তাহলে এই 3 মিটার কাপড় বেশি পাইছে হচ্ছে গিয়ে মারিয়া। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে এখান থেকে 3। 6 নম্বর নৈবেদ্য থেকে বলছে যে 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি, এটা বের করার জন্য। তো ধারাবাহিক অনুপাত কীভাবে বের করতে হয় তার আগে আমরা একটা নৈবেদ্য করে আসছি। তো করতে হবে যেটা, যে প্রথম অনুপাতের উত্তর রাশি যেটা, সেই উত্তর রাশি দ্বারা আমরা দ্বিতীয় অনুপাত দুটিকে গুণ করে দেব। আবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যেটা, তা দ্বারা গুণ করে দেবো হচ্ছে কি প্রথম যে অনুপাত দুটি আছে তাকে। তাহলে আমরা কি করব? 3 দ্বারা গুণ করবো হচ্ছে কি 2:5-কে। তো 2:5-কে যদি গুণ করি তখন কত আসে? 2:5-কে গুণ করলে আসে হচ্ছে গিয়ে 3 দুগুণে 6। আবার 3 যদি গুণ করি 5-এর সাথে তখন আসে কত? 3×5 = 15। আবার কি করতে হবে এখন? এই 2 দ্বারা গুণ করতে হবে হচ্ছে কি এই 5 আর 3-কে। তাহলে 2 দ্বারা যদি 5-কে গুণ করি তখন আসে হচ্ছে কি 10 অনুপাত। আবার 2 দ্বারা যদি 3-কে গুণ করি তখন আসে হচ্ছে কি 3 দুগুণে 6। তাহলে কি দাঁড়ালো? 10:6, 6:15। আমরা এখান থেকে কি করব? এই 2টা 6 থেকে একটা 6 লিখে দেব। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি 10 অনুপাত এই 2টা 6 থেকে একটা লিখবো 6 অনুপাত আছে গিয়ে 15। তাহলে আমাদের ধারাবাহিক অনুপাত যেটা হলো তা হচ্ছে গিয়ে 10:6:15। তাহলে আমরা দেখি 10:6:15 কোথায় আছে। দেখেন ক নাম্বার অপশনই 10:6:15। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে ক, 10:6:15। তারপরে 7 নম্বরে যেটা দেওয়া আছে, 7 নম্বরে বলছে হচ্ছে গিয়ে এই যে 3, 5, 15 এর চতুর্থ সমানুপাতি কোনটি। তো সমানুপাত নির্ণয়ের একটা সূত্র আছে, তা হচ্ছে গিয়ে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এখন এখান থেকে আমরা বের করবো যে চতুর্থ রাশি সমান কত। তো চতুর্থ রাশি বের করার জন্য এখানে এই চতুর্থ রাশিটা আমরা এই পাশে রেখে দিলাম, আর এখানে প্রথম রাশি যেটা আছে এটা যেহেতু গুণ আকারে আছে এই পাশে, এটা অপোজিটে নিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, নিচে নিয়ে আসছি। তো এখন আমরা মানগুলো বসিয়ে দেবো দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি হচ্ছে কি আমাদের 5, আমরা এখানে বসাবো 5।
তারপরে এখানে গুণ আছে, দিয়ে দেবো গুণ। তারপর হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে কি কত? তৃতীয় রাশি হচ্ছে কি 15, এখানে লিখবো হচ্ছে কি 15। তারপরে প্রথম রাশি কত? এখানে প্রথম রাশি হচ্ছে কি 3, নিচে লিখবো হচ্ছে কি 3। এখন আমরা কাটাকাটি করব। 3 দ্বারা যদি 15কে কাটি তখন আসে 5, সেই 5 দ্বারা যদি 5কে গুণ করি তখন আসে হচ্ছে কি 25। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে? রাইট অ্যান্সার হবে এখানে 25। তারপর 8 নম্বর যেটা বলছে যে একজন দোকানদার একটি দিয়াশালাই বক্স 1.50 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখেন সে দিয়াশালাই বক্স 1.50 টাকায় ক্রয় করে আর বিক্রয় করে হচ্ছে কি 2 টাকায়। তাহলে প্রতি বক্স থেকে তার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 2.00 বিয়োগ করবো হচ্ছে গিয়ে 1.50। তাহলে লাভ হচ্ছে কি তার 0.50 টাকা প্রতি বক্স থেকে। তো এখন বলছে যে শতকরা কত লাভ হবে, অর্থাৎ 100 বক্স বিক্রি করলে তার কত লাভ হবে, 100 টাকায় তার কত টাকা লাভ হবে, এটা বলছে আমাদের বের করার জন্য। আমরা এখানে কি লিখতে পারি? এই যে 1.50 টাকা থেকে লাভ হয় কত? 0.50 টাকা। তাহলে আমরা এখানে লিখবো যে 1.50 টাকায় লাভ হয় কত? 0.50 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত? 1 টাকায় আরও কম লাভ হবে, আর কম লাভ হলে কি হয়ে যাবে? এটা ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হবে হচ্ছে কি এই 0.5কে 50কে ভাগ করতে হবে হচ্ছে কি 1.50 দ্বারা। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে যে 100 টাকায় তার কত টাকা লাভ হবে। তো এখানে লিখবো যে যেহেতু শতকরায় বলছে বের করার জন্য, তাহলে এখানে লিখবো 100 টাকায় লাভ হবে, 100 টাকা আরও কি বেশি লাভ হবে। তো বেশি হওয়ার জন্য কি করতে হবে? গুণ করে দিতে হবে। এখানে যা আছে 0.50 আর নিচে আছে কত? 1.50, এটার সাথে গুণ করতে হবে হচ্ছে কি আমাদের এই 100। যেহেতু ক্যালকুলেটর নেই আমাদের গুণগুলো হাতে করতে হবে। তাহলে আমরা কি করবো? এখানে দশমিকগুলো উঠিয়ে দেবো, এখানে দশমিক উঠিয়ে এখানে একটা 1 লিখবো। তারপরে এখানে 5 আর 0 আছে, যেহেতু 2টা সংখ্যা আছে এই কারণে এখানে 2টা 0 বসিয়ে দেবো। তারপর হচ্ছে কি এখানে একটা দশমিক আছে, এই দশমিকটা উঠিয়ে এখানে লিখবো, এখানে এই দশমিকটা উঠে এখানে 1 লিখবো। তারপরে এরপরে যেহেতু 2টা সংখ্যা আছে এখানে আমরা 2টা 0 দিয়ে দেবো। এখন কাটাকাটি করলে যা রেজাল্ট আসে তাই। এখান থেকে আমরা একটা 100 কেটে দেব। আর যদি কাটাকাটি করি, এখানে 0 আছে, এখানে একটা 0 কেটে দেব। 5 দ্বারা 15কে কাটলে 3, আর 3 দ্বারা তো আর 100-র মধ্যে কাটাকাটি করা যায় না, তাহলে হয় যেটা সেটা হচ্ছে গিয়ে 3/100। এখন 3 দ্বারা আমরা 100কে যদি ভাগ করি তাহলে কত আসে? 3 3-কে 9, এখানে থাকে 1, আর 3 দ্বারা 1-এর মধ্যে ভাগ যায় না, সুতরাং এখান থেকে একটা 0 নামাতে হবে, তাহলে 10 হবে। তাহলে আবার 3 দ্বারা যাবে, 3 3-কে 9, এখানে থাকবে হচ্ছে 1। তাহলে কী করতে হবে? এখন এই 1টা উপরে উঠিয়ে দিতে হবে আর এই 3টা নিচে নিয়ে আসতে হবে। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো হচ্ছে গিয়ে 33 সমস্ত 3/1। যেহেতু শতকরা আমরা হিসাবটা করছি এখানে, এই কারণে হবে এখানে পার্সেন্ট। 33 সমস্ত 3/1%। তো আমাদের এখানে দেখি অপশনে 33 সমস্ত আছে কিনা। 33 সমস্ত 3/1 আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এখানে ঘ নাম্বার। 9 নাম্বার যে নৈবেদিকটি দেওয়া আছে সেখানে বলছে যে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল এটা বলছে বের করার জন্য। তো এখানে খেয়াল করেন, সে কলা প্রতি হালি 25 টাকা দরে ক্রয় করে 27 টাকা বিক্রি করছে। তাহলে প্রতি হালিতে তার লাভ হয়েছে কত টাকা? প্রতি হালিতে লাভ হয় কত? 27 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে হয় হচ্ছে গিয়ে 2 টাকা। এই 2 টাকা তার লাভ হয়েছে প্রতি হালিতে। এখন তার টোটাল লাভ হয়েছে কত? টোটাল লাভ হয়েছে 50 টাকা। তো এখন আমাদের বের করতে হবে যে সেই টোটাল কত হালি কলা ক্রয় করেছিল। তো আমরা এখানে লিখবো যে 2 টাকা লাভ হয়। 2 টাকা লাভ হয় কত? 1 হালিতে। 2 টাকা লাভ হয়, 2 টাকা লাভ হয় কত? 1 হালিতে। তো 1 টাকা লাভ হবে কত? আরও কম হালিতে, তাহলে কম হলে হবে কি? ভাগ করে দিতে হবে এই 1কে 2 দ্বারা। তারপর আমাদের তার লাভ হয়েছিল কত? তাও লাভ হয়েছিল 50 টাকা। তো আমরা লিখবো যে 50 টাকা লাভ হয় কততে? 50 টাকা নিশ্চয়ই আরও বেশি হালিতে লাভ হয়, তাহলে এটাকে 50টা এখানে গুণ করে দিতে হবে। তাহলে 2 দ্বারা যদি 50কে কাটি তাহলে আছে 25, সেই 25 1-এর সাথে গুণ করলে হবে 25ই। তার মানে 25 হালিতে তার 50 টাকা লাভ হয়েছিল। তাহলে আমাদের রাইট আনসার হবে এখান থেকে 25 হালি, এটা ক নাম্বার। 11 নম্বর অঙ্কে বলছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে
25 জন শ্রমিকের কত দিন লাগবে। তো এখানে আমাদের চাইছে হচ্ছে কত দিন লাগবে, দিন আমাদের চাইছে। তো যে জিনিসটা আমাদেরকে চাবে সেই জিনিসটা সবার শেষে লিখতে হবে। তো আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করতেছি যে এখানে বলছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে। তাহলে আমাদের বের করতে হবে কি, দিনটা বের করতে হবে। তাহলে এই দিনটা আমরা কোথায় নিব, দিনটা নিব হচ্ছে শেষে। সো লেখা শুরু করি। লিখবো যে 5 জন শ্রমিকের কত বিঘা, 8 বিঘা। 8 বিঘা ফসল উঠাতে লাগে কত দিন, 6 দিন। এই যে আমরা এখানে 6 দিন, এই দিনটা কোথায় নিলাম, শেষে নিলাম। 5 জন শ্রমিকের 8 বিঘা ফসল উঠাতে লাগে হচ্ছে 6 দিন। তো এই যে 8 বিঘা জমি উঠাতে লাগে 6 দিন, এই 8 বিঘা জমি যদি একজন শ্রমিকে উঠায় তাহলে কত দিন লাগবে। একজন শ্রমিকের 8 বিঘা ফসল উঠাতে, দেখেন একটা জিনিস, 5 জনে 8 বিঘা উঠাইতে লাগে 6 দিন। তো একজন শ্রমিকে যদি 8 বিঘা উঠায় তাহলে কি দিন বেশি লাগবে। তাহলে কি করতে হবে, আমাদের এই শ্রমিকের সংখ্যা আর এই দিনের সংখ্যা গুণ করে দিতে হবে। হবে কত, 5 গুণ 6। অর্থাৎ একজন শ্রমিকে 8 বিঘা কাটতে বেশি দিন লাগবে, আর বেশি হলে আমাদের করতে হবে কি, গুণ। তারপরে আমরা বের করবো হচ্ছে যে একজন শ্রমিকের 1 বিঘা ফসল উঠাতে কত দিন সময় লাগে। এখন চিন্তা করেন, একজন শ্রমিকে 8 বিঘা উঠায় হচ্ছে 5 গুণ 6 দিনে। তাহলে একজন শ্রমিকে 1 বিঘা কাটতে কি মূলত এর থেকে একটু কম সময় লাগবে। আর কম সময় হলে কি করতে হবে, আমাদের এই 8টা ভাগ করে দিতে হবে এখানে। 5 গুণ 6, আর এখানে যে 8টা আছে এটা কি ভাগ হয়ে যাবে এখানে এসে। তারপরে হচ্ছে যে আমাদের বলছে যে 20 বিঘা জমির কথা, 20 বিঘা জমির কথা। তো আমরা লিখব যে একজন শ্রমিকের 20 বিঘা ফসল উঠাতে কতদিন সময় লাগবে। তো দেখেন, একজন শ্রমিকে যদি 20 বিঘা উঠায় তাহলে কি সময় আর বেশি লাগবে না। তো বেশি হলে কি করতে হবে, আমাদের এই 20টা গুণ করে দিতে হবে এর সাথে। তো আছে কি 5 গুণ 6, নিচে আছে 8, এর সাথে গুণ করতে হবে আমাদের এই 20, এই 20টা গুণ করে দিতে হবে। তারপরে আমাদের বলছে যে 20 বিঘা জমি তো গেল, 25 জন শ্রমিকের কতদিন লাগবে। তো 25 জন শ্রমিকের কথা এখন লিখবো আমরা এই যে এখানে। তো এই 25 জন শ্রমিক এই 20 বিঘা ফসল উঠাতে কতদিন সময় লাগবে। তোমরা লিখবো 25 জন শ্রমিকের 20 বিঘা ফসল উঠাতে সময় লাগবে কতদিন। দেখেন তো 25 জন শ্রমিকে যদি, একজন শ্রমিকে যখন 20 বিঘা উঠাইছিল তখন কি সময় বেশি লাগছিল, আর বেশি থাকার ফলে আমরা গুণ করছিলাম। এখন এই 25 জন শ্রমিকে যদি এই 20 বিঘা জমি উঠায় তাহলে কি সময় আরো কম লাগবে। তাহলে কম হলে কি হবে, আমাদের এই 25 গুণ করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। কারণ কম সময় হলে ভাগ, বেশি সময় করলে হলে গুণ করতে হয়। তাহলে হবে কি 5 গুণ 6, এখানে যা আছে উপরে তা ঠিক থাকবে, আর এই যে 25 এসে এটা শুধু হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে নিচে এসে। তো এখন শুধু আমাদের কাটাকাটির কাজ করা লাগবে। কাটাকাটি যদি করি তাহলে এখানে 5 4 20, 5 5 25, আবার এই 5 আর এই 5 কেটে দিতে পারি, আবার 4 1 4, 4 2 8, 2 দিয়ে যদি আমরা 6 কে কাটি তাহলে আসে কত, 3 2 6। তাহলে আমরা পাইলাম হচ্ছে কত দিন, 3 দিন। তার মানে এই যে আমাদেরকে বললো এখানে যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে। তো এই 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের 3 দিন সময় লাগবে। এটা হবে আমাদের উত্তর। এই অধ্যায়ে যে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে তার মধ্যে এই 12 নম্বর অঙ্কটাও একটু গুরুত্বপূর্ণ। তো আশা করি এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। 12 নম্বর অঙ্কে বলছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন এই উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তো দেখেন এখানে আমাদের বলছে যে স্বপন 24 দিনে করতে পারে কি একটি কাজ। তো আমরা এখানে দেখবো স্বপন 24 দিনে করতে পারে হচ্ছে একটি কাজ। তো এই স্বপন এই একটি কাজ যে 24 দিনে করে, এই কাজটা স্বপন একদিনে কতটুকু করতে পারবে। স্বপন একদিনে করতে পারবে কত, একদিনে কম করতে পারবে। তাহলে হবে কি 24টা ভাগ হয়ে যাবে আর 1 উপরে থাকবে। তাহলে 24 ভাগের 1 অংশ। তো স্বপন একদিনে কাজ করতে পারে হচ্ছে 24 ভাগের 1 অংশ। আবার আমাদের কি বলছে যে রতন এই একটি কাজ করে হচ্ছে 16 দিনে। তো আমরা লিখতে পারি কি এখানে রতন 16 দিনে করতে পারে হচ্ছে একটি কাজ। তো এই যে রতন একদিনে করতে পারবে কত, 16 ভাগের 1 অংশ।
দেখেন এখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে স্বপন একদিনে করতে পারে হচ্ছে 24/1 আর রতন একদিনে করতে পারে হচ্ছে 16/1। তো এই স্বপন আর রতন এই দুজন একত্রে যদি একদিনে করে কাজটা, তাহলে কত অংশ করতে পারে? দুজন একত্রে কত অংশ করবে? এটা আর এটা যোগ করলে যা আসবে তা। তাহলে আমরা এই 24/1 আর এই 16/1 যোগ করে বের করব হচ্ছে স্বপন আর রতন একত্রে একদিনে কতটুকু করতে পারে। তাহলে 24/1 যোগ 16/1, এখানে হবে অংশ। এখন যেটা করতে হবে, এই 24 আর 16 এই আশা করি ভগ্নাংশের যে যোগফল এগুলো আপনারা পারেন। তো আমরা এখন ভগ্নাংশের যোগফল করব। 24 আর 16 এর লসাগু বের করতে হবে প্রথমে। তো 24 আর 16 এর লসাগু কত? 24 আর 16 লসাগু যদি করি আমরা, 24 আর হচ্ছে 16, প্রথমে দিতে পারি হচ্ছে আমরা 2 দিয়ে দিলে এখানে 12 আর এখানে আছে 8, আবার 2 দিয়ে দিলে এখানে হচ্ছে গিয়ে 6, এখানে হচ্ছে গিয়ে 4, আবার 2 দিয়ে দিলে আসে এখানে কত? 3, এখানে আসবে 2, আর লসাগু যাবে না। তো এখন সবগুলো গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তার মানে 24 আর 16 এর লসাগু হচ্ছে 48। এখন যেটা করতে হবে, এই 24 দিয়ে 48কে ভাগ করতে হবে। তো 24 দিয়ে 48কে ভাগ করলে আসবে 2, সেই 2 দিয়ে যদি 1কে গুণ করি তখন আসবে হচ্ছে 2 একে 2, এখানে যোগ আছে দিয়ে দেবো যোগ। 16 দিয়ে যদি 48কে ভাগ করি তখন আসবে 3, সেই 3 দিয়ে যদি 1-এর সাথে গুণ করি তখন আসবে হচ্ছে 3 একে 3। তো এটা হচ্ছে গিয়ে ভগ্নাংশের যোগ। তারপরে যেটা আছে 3 আর 2 যোগ করলে হয় 5, নিচে আছে 48। তো এই 48/5 অংশ কাজ করে কে? স্বপন আর রতন একদিনে। 48/5 কাজ করে একদিনে। তো আমাদেরকে প্রশ্নে চাইছে যে স্বপন আর রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তো আমরা যদি চিন্তা করি এই সম্পূর্ণ যে কাজটা, এই সম্পূর্ণ কাজটাকে যদি এক চিন্তা করি, মনে করি যে সম্পূর্ণ কাজটা হচ্ছে 1 অংশ। হ্যাঁ, এই সম্পূর্ণ কাজটা কত অংশ? 1 অংশ। তো এই 1 অংশ কাজ কত দিনে শেষ করবে সেটা আমাদের বলছে বের করার জন্য। তো আমরা এখানে জানি কি 48/5 শেষ করে কত দিনে? 1 দিনে। তো আমরা লিখবো স্বপন ও রতন একত্রে 48/5 কাজ করে হচ্ছে 1 দিনে। তো স্বপন ও রতন একত্রে আমাদের বের করতে হবে কত অংশ? 1 অংশ। তো লিখবো 1 অংশ কাজ করে কত দিনে? এটা ভাগ হয়ে যাবে, এখানে এসে এটা উল্টে যাবে, 48 উপরে আসবে আর 5 নিচে এসে পড়বে। হ্যাঁ, আর এখানে হবে দিন। তো দেখেন এখানে আছে কত? 5/48। তো এখানে উত্তর এটাই হবে 5/48 দিনে। তো এখানে কথা হচ্ছে যে এই 5/48 যেটা আছে এটা তো আমাদের লিখলে চলবে না। এই 5/48কে আমাদের মিশ্র ভগ্নাংশে সমস্ত ভগ্নাংশে আর কি নিয়ে যেতে হবে, মিশ্র ভগ্নাংশে আর কি। তো মিশ্র ভগ্নাংশে কিভাবে বের করতে হয় আশা করি সবাই জানেন। 5কে আমরা 48কে 5 দিয়ে ভাগ করব, তাহলে আসে কত? 5 নং 45, আর এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে 3। তাহলে যেটা করতে হবে, এই 9 এখানে থাকবে, এই 3টা উপরে চলে যাবে আর 5টা এখানে আসবে। তাহলে সমস্ত যেটা আসে সেটা হচ্ছে 9 সমস্ত 5/3, 3 দিনে। এত দিনে তারা এই কাজটা শেষ করতে পারবে। এটাই হবে আমাদের অ্যান্সার। 13 নম্বর অঙ্কে বলছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো, এটা বলছে আমাদেরকে বের করার জন্য। তো এখন বন্ধুরা এখানে আমাদেরকে কয়েকটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে হাবিবার হালিমা কি একত্রে কাজ করে কত দিনে? 20 দিনে। আচ্ছা যাক, আমরা অঙ্কের সমাধানে যাই। সমাধানে গিয়ে লিখবো হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে হচ্ছে একটি কাজ। তো তারা 20 দিনে একটি কাজ যদি করে, তো তারা একদিনে কতটুকু করতে পারবে? হাবিবা ও হালিমা একত্রে একদিনে করে হচ্ছে কত অংশ? 20/1 করতে পারে। 20/1 কাজ তারা একদিনে করতে পারে। তাহলে তারা একত্রে কত দিন করছিল? তারা একত্রে কাজ করছে হচ্ছে 8 দিন। তো আমরা বের করবো যে হাবিবা আর হালিমা একত্রে 8 দিনে কতটুকু কাজ করতে পারে। তো হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করে হচ্ছে কত? বেশি করতে পারবে আর একটু, তাহলে হবে কত? 20 1 গুণ 8 অংশ। এত অংশ কাজ তারা 8 দিনে করতে পারে। তো এখন আমরা এখানে যদি একটু কাটাকাটি করি, 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8
আর 4 5 20 হচ্ছে কত 5/2 অংশ। তাহলে এই 5/2 অংশ কাজ হাবিবা আর হালিমা হচ্ছে একত্রে করছিল 8 দিনে। তো এই 8 দিন এই 5/2 অংশ কাজ করার পরে এখান থেকে হাবিবা চলে গেছিল। আমাদেরকে বলছে যে একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেছে, অর্থাৎ 5/2 অংশ করার পর হাবিবা চলে গেছে, আর বাকি যে কাজটা ছিল সেটা করছে হচ্ছে আমাদের হালিমা। তো এখন এই সম্পূর্ণ যে কাজটা এটা ধরে নিলাম আমরা 1, সম্পূর্ণ কাজটা আমরা ধরলাম কত 1। তাহলে কাজ বাকি থাকে কত, তারা তো 5/2 অংশ করছিল, তাহলে কাজ বাকি রয়েছে কত, এই সম্পূর্ণ অংশ থেকে যদি যতটুকু করছে ততটুকু বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে যে অংশটুকু বাকি আছে। তাহলে সম্পূর্ণ কাজ হচ্ছে 1, কাজ করছে তারা 5/2 অংশ, তো এই কারণে সম্পূর্ণ অংশ থেকে আমরা যতটুকু করছে ততটুকু বিয়োগ করে দিলাম। তো বিয়োগ করলে যে অংশ থাকে সেটা হচ্ছে, আশা করি এই ধরনের বিয়োগ আপনারা পারেন, এটা হচ্ছে গিয়ে ভগ্নাংশের বিয়োগ। তো এটা বিয়োগ করলে কি হয়, এখানে লসাগু হবে 5 আর এখানে হবে 5 একে 5 আর হচ্ছে এখানে অবশিষ্ট থাকে 2, হ্যাঁ অংশ, আর বিয়োগ করলে থাকে হচ্ছে 5/3 অংশ, 5/3 অংশ। তো এই বাকি কাজ হচ্ছে আমাদের 5/3 অংশ। তো আমাদেরকে এখানে প্রশ্নের মধ্যে দেখেন কি বলছিল, প্রশ্নের মধ্যে বলছিল যে এই বাকি যে কাজটুকু আছে, বাকি কাজ 21 দিনে করছে কে, হালিমা। তাহলে বাকি কাজ কত অংশ, বাকি কাজ হচ্ছে 5/3 অংশ। এটা হচ্ছে এই যে বাকি থাকে যে কাজটা, এটা হচ্ছে 5/3 অংশ। এই তাহলে 5/3 অংশ হালিমা করছে কত দিনে, 21 দিনে। তো আমরা এখানে লিখবো যে হালিমা 5/3 অংশ কাজ করে হচ্ছে 21 দিনে। আমাদেরকে বের করতে বলছে যে হালিমা যদি সম্পূর্ণ কাজটা করতো তাহলে কত দিনে করতে পারতো। তো আমরা লিখবো যে হালিমা সম্পূর্ণ কাজ মানে কি, সম্পূর্ণ কাজটা হচ্ছে 1, তাই না। তাহলে সম্পূর্ণ কাজ 1 অংশ, হালিমা 1 অংশ কাজ করে, কাজ শেষ করে কত হবে, এই 5/3টা হবে কি এখানে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 5 উপরে চলে যাবে আর 3 নিচে চলে আসবে, আর এখানে 21 আছে, 21টা উপরে থেকে যাবে। তো এখন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দিয়ে আমরা 21কে কাটতে পারি, 3 7 21, তাহলে এখানে 7 হয়। তো এই 7 আর 5 যদি আমরা গুণ করি তখন আসবে হচ্ছে 35। অর্থাৎ হালিমা যদি একা কাজটা করতো তাহলে সে 35 দিনে কাজটা শেষ করতে পারতো। আমাদেরকে প্রশ্নে যেটা চাইছে যে হালিমা কত দিনে কাজটি করতে পারতো, তাহলে হালিমা কত দিনে, 35 দিনে কাজটা করতে পারতো। এটাই হবে আমাদের এই 13 নম্বর অঙ্কের অ্যান্সার। 14 নম্বর অঙ্কে বলছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তো দেখেন এখানে কতদিন কাজ বন্ধ ছিল, 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তো 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, আমাদের কাজটা শেষ করতে হবে কত দিনে, 20 দিনে শেষ করতে হবে। তো কাজ তারা করছে কত দিন, 10 দিন তারা কাজ করছে। কতজন শ্রমিক, 30 জন শ্রমিকে। তো 6 দিন কাজ বন্ধ থাকায় অতিবাহিত সময় কত, অতিবাহিত সময় হয়েছে 10 দিন কাজ করছে আর 6 দিন হচ্ছে আবহাওয়া খারাপ ছিল, তাহলে সময় অতিবাহিত হলো কত দিন, 16 দিন। টোটাল 16 দিন সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে। এখন আমাদের বলছে যে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। তো সময় আর বাকি রইলে কত দিন, আমাদের তো সময় মাত্র 20 দিন, তাহলে সময় আর বাকি রয়েছে কত, এই 20 থেকে 16 বাদ দিলে আমরা পাবো হচ্ছে অবশিষ্ট সময়। তাহলে 20 থেকে 16 বাদ দিলে থাকে কত, 4, তাহলে 4 দিন হয়েছে কি আমাদের অবশিষ্ট সময়। এখন আসি আসল কাহিনীতে, এখানে বলছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তো তারা 10 দিনে করছে কি কাজ, 10 দিন কাজ তারা করছে। তো 10 দিনে কতটুকু করছে আমাদের এখন এটা বের করবো। আমরা লিখবো যে 30 জন শ্রমিক কত দিনে, এই যে এখানে 20 দিনে, 30 জন শ্রমিক 20 দিনে করে হচ্ছে একটি কাজ। তো এই 30 জন শ্রমিকই আবার 30 জন শ্রমিক একদিনে কতটুকু কাজ করবে, একদিনে 20/1 অংশ করবে না, 20/1 অংশ কাজ করবে। আবার এই 30 জন শ্রমিকই আমাদের 10 দিন কাজ করেছিল, তাহলে আমরা লিখবো যে 30 জন শ্রমিক 10 দিনে করে কত অংশ, গুণ হবে 10। তো কাটাকাটি করলে যেটা আসে 10 দিয়ে 20কে কাটলে 2, তাহলে এখানে আসে, এখানে অংশ লিখবো, আমরা অংশ লিখবো। তাহলে কত অংশ, এখানে থাকে নিচে থাকে 2 উপরে থাকে 1,
অর্থাৎ 2/1 তারা এই 10 দিনে করেছিল আর কি। 30 জন শ্রমিক 10 দিনে করছে হচ্ছে 2/1। তো 2/1 করছে তারা 10 দিনে, তো কাজ বাকি রইল কত? কাজ টোটাল কাজ হচ্ছে আমাদের 1, তাহলে তারা করছে কত? 2/1 করছে, তাহলে কাজ বাকি থাকবে কত? 1 থেকে যদি আমরা এই যতটুকু করছে ততটুকু বাদ দিয়ে দিলে আমাদের বাকি কাজটুকু আমরা পাবো। তাহলে আমরা এই কারণে 1 থেকে 2/1 বিয়োগ করে দিলাম। তো এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে আসবে কত? 2, আর এখানে থাকবে 2 বিয়োগ 1। আশা করি এই বিয়োগগুলো আপনারা পারেন, আমি আর বিয়োগ বুঝাচ্ছি না। তো যেটা হয় সেটা হচ্ছে 2/1। এই 2/1 কাজ হচ্ছে আমাদের বাকি রইল। এই 2/1 কাজটা আমাদের শেষ করতে হবে কত? অবশিষ্ট যে সময় আছে 4 দিন, এই 4 দিনে আমাদেরকে শেষ করতে হবে। তো এই 4 দিনে শেষ করার জন্য অতিরিক্ত কতজন শ্রমিক আমাদের লাগবে সেটা বলছে বের করার জন্য। তাহলে দেখেন এই 2/1 কাজ 10 দিনে শেষ করতে পারবে কতজন শ্রমিক? 10 দিনে শেষ করতে পারে হচ্ছে 30 জন শ্রমিক। এটা আমরা কিভাবে পাইলাম? এই যে দেখেন এখানে আমরা ছিল যে 30 জন শ্রমিক 10 দিনে 2/1 কাজ করতে পারে। তাহলে এটাই আমরা লিখছি যে 2/1 কাজ 10 দিনে করতে পারবে হচ্ছে 30 জন শ্রমিক। আবার এই 2/1 কাজ একদিনে করতে পারবে কি? একদিনে করতে পারবে হচ্ছে আরো বেশি শ্রমিক। তো বেশি শ্রমিক হলে হবে কি? 30 আর এই 10 গুণ করতে হবে, 30 গুণ 10 হবে এতজন শ্রমিক। তো আমাদেরকে বের করতে হবে যে একদিনে নয়, আমাদেরকে বের করতে হবে যে অবশিষ্ট সময় 4 দিন, এই 4 দিনে কতজন শ্রমিকে শেষ করতে পারবে। তো এইখানে এই 2/1 কাজই 4 দিনে করতে পারবে হচ্ছে। 4 দিনে করার জন্য কি করা লাগবে আমাদের? 4 দিনে করার জন্য এই একদিনে করতে যে পরিমাণ শ্রমিক লাগে, তো 4 দিনে করতে তার থেকে একটু কম শ্রমিক লাগবে। সে কারণে কি করতে হবে? আমাদের এই যে 4 আছে এই 4টা ভাগ করে দিতে হবে এখানে। তাহলে কতজন হয়? কাটাকাটি করলে যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, আর হচ্ছে এখানে 5 দুগুণে 10, আবার এই 2 দিয়ে যদি 30কে কাটি তাহলে আসবে 15। তাহলে থাকলো কত? 15 আর 5। তো 15 আর 5 যদি আমরা গুণ করি তখন আসবে কত? 5 15 75। তাহলে 75 জন শ্রমিক লাগবে যদি কাজটা আমরা 4 দিনে শেষ করতে যাই। তো অলরেডি আমাদের 30 জন শ্রমিক আছে। তো 30 জন শ্রমিক আছে, আমাদের টোটাল হচ্ছে কত? 75 জন লাগবে। তো অতিরিক্ত আর কতজন লাগবে? অতিরিক্ত লাগবে হচ্ছে যে আমরা যদি এই 75 থেকে যদি 30 জন আছে এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা অতিরিক্ত শ্রমিকের সংখ্যা পেয়ে যাব। তাহলে 75 থেকে 30 যদি বাদ দিই তাহলে থাকে কত? 45 জন। তাহলে এই 45 জন শ্রমিক হচ্ছে আমাদের অতিরিক্ত লাগবে। তো আমাদেরকে প্রশ্নে যেটা চাইছিল যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তাহলে অতিরিক্ত হচ্ছে আমাদের 45 জন শ্রমিক লাগবে। এটাই হবে আমাদের উত্তর। 15 নম্বর অঙ্কে বলছে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে? ক ও খ একত্রে 16 দিনে করতে পারে। তো আমরা সমাধানে গিয়ে লিখবো ক ও খ একত্রে 16 দিনে করে হচ্ছে একটি কাজ। তাহলে এই ক ও খ একত্রে একদিনে করতে পারে কত অংশ? একদিনে করতে পারবে হচ্ছে আমাদের 16/1 কাজ করতে পারবে তারা একদিনে। তারপরে আবার দেখেন এখানে আমাদেরকে বলছে প্রশ্নের মধ্যে যে খ ও গ একত্রে করে হচ্ছে 12 দিনে। তাহলে আমরা এখানে এসে লিখবো যে খ ও গ একত্রে 12 দিনে করে হচ্ছে একটি কাজ। তাহলে খ ও গ একত্রে একদিনে করে কতটুকু? 12/1। 12/1 কাজ করে হচ্ছে খ ও গ। আমাদেরকে আরো একটা পয়েন্ট দিছে, এখানে বলছে যে ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। তাহলে আমরা এখানে এসে লিখবো আবার ক ও গ একত্রে 20 দিনে করে হচ্ছে একটি কাজ। তাহলে এই ক ও গ একত্রে একদিনে করে কত? 20/1 কাজ। 20/1 কাজ। তাহলে আমাদের বের করতে বলছে যে ক
ক খ গ একত্রে কাজটি কতদিনে করতে পারবে? এই ক খ গ একত্রে কাজটি কতদিন করতে পারবে? তো এখানে তো আমরা অলরেডি পাইছি যে ক উ খ, খ উ গ, ক উ গ তাদের একত্রে একদিনের কাজের পরিমাণ পাইছি। তো আমরা এখন লিখবো যে ক খ উ গ একত্রে একদিনে করে কত অংশ। দেখেন এখানে একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি এখানে 2/1 লিখতেছি। এটার কারণটা কি আমি একটু বলতেছি। তার আগে আমরা যেটা করব, 2/1 লিখে এখানে এই যে এখানে 16/1 আছে, তারপরে 12/1 আছে, 20/1 আছে, সবগুলো আমরা যোগ করে দেব। তো এখানে প্রথমে ছিল কত? 16/1 যোগ, তারপরে আছে গিয়ে 12/1 যোগ, তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে 20/1। এখানে দিব হচ্ছে অংশ। তো এখন আমি বলি যে এখানে আমি হাফ কেন রাখলাম। একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রথমে আমাদের কি বলছে? ক উ খ, অর্থাৎ কি ক যোগ খ। হ্যাঁ, ক যোগ খ মিলে কাজ করে কিন্তু 16/1 অংশ। আবার এখানে খ যোগ গ, খ যোগ গ মিলে করে কত? 12/1 অংশ। আবার এখানে ক যোগ ছোট ক, এই ক যোগ ছোট ক মিলে করে হচ্ছে আমাদের এই 20/1 অংশ কাজ। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে ক, এখানে ক, হ্যাঁ দুইটা ক, এখানে আছে খ, এখানে আছে খ, দুইটা খ, এখানে গ, এখানে গ, কয়টা গ? দুইটা ক। তাহলে সব জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি হচ্ছে কি আছে দুইটা ক যোগ দুইটা খ যোগ দুইটা গ। হ্যাঁ, তো দুইটা ক, দুইটা খ, দুইটা গ, সব জায়গা থেকে আমাদের কি 2 কমন যায় না? 2 কমন যায়, ক যোগ খ যোগ গ। তো এই যে এখানে যে দুইটা থাকবে, এই দুইটা যখন আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসবো তখন 2/1 হয়ে যাবে। এখন এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক টিচাররা অনেক ভাবে করায়। তো এটা হচ্ছে কি সব থেকে সহজ একটা পদ্ধতি, শুধু এখানে হাফ দিয়ে দেবেন আর ওইখানে যে অংশের কাজগুলা করছে তারা একদিনে সেগুলা যোগ করে দিবেন। এটা হচ্ছে কি সব থেকে সহজ পদ্ধতি। আমি আপনার তো এখন আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে যুগের অংশটুকু আছে সেই যুগের কাজটা আগে করে নেব। তো এখানে আমাদের ছিল কত? 2/1, এটা এই পাশে লিখে দেব। আর এখানে যেটা আছে ভগ্নাংশের যে যুগগুলা, সেই যুগগুলো আমরা করব। তো ভগ্নাংশের যে হরগুলো আছে সেগুলো কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। এইগুলো আপনারা আশা করি সবাই পারেন। 16, 12 আর হচ্ছে 20 এর লসাগু করবেন। তো 16, 12 আর হচ্ছে 20 এর লসাগু বের করতে হবে আমাদের। তো লসাগু 2 দিয়ে দিলে যায় এখানে হচ্ছে গিয়ে 8, এখানে হচ্ছে গিয়ে 6, এখানে 10, আবার 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 আর হচ্ছে 5 দুগুণে 10। আর মেবি যাচ্ছে না, তাহলে আমাদের সবগুলা গুণ করে দিতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24 আর 24 পাশে হয় হচ্ছে আমাদের 240। তাহলে এখানে এই 16, 12, 20 আর লসাগু হচ্ছে 240। এখন 16 দিয়ে যদি আমরা 240কে ভাগ করি তখন রেজাল্ট আসে হচ্ছে আমাদের 15 আসবে। হ্যাঁ, 16 দিয়ে যদি 240কে ভাগ করি তখন রেজাল্ট 15 আসবে। সেই 15 যদি একের সাথে গুণ করি তখন হবে 15। আবার 12 দিয়ে যদি 240কে আমরা ভাগ করি তখন আসবে 20 মেবি। হ্যাঁ, 20 আসতে পারে। 12 দুগুণে 24, 20। তো এই 20 যদি একের সাথে গুণ করি তখন হবে এখানে 20। আবার এই 20 দিয়ে যদি 240কে আমরা ভাগ করি তখন আসবে হচ্ছে 12। সেই 12 যদি একের সাথে গুণ করি তখন আসবে হচ্ছে 12 একে 12। তো এটা ছিল আমাদের ব্র্যাকেটের অংশের কাজ। তাহলে এখন এখানে কি দাঁড়ালো? 2/1 আর এখানে হচ্ছে গিয়ে 240 আর হচ্ছে গিয়ে উপরে কত? 20 আর 15 35 আর হচ্ছে গিয়ে উপরে 12 হয়েছে 47। তাহলে 47 অংশ। তাহলে এই যে হাফ, যেটা এই হাফটা কি? হাফটা হচ্ছে গিয়ে এই 240 এর সাথে গুণ আকারে আছে। আমি এখানে গুণই দিয়ে দিলাম। তাহলে এই 2 কার সাথে গুণ? 240 এর সাথে। আর এখানে 1 গুণ হচ্ছে 47 এর সাথে। তো আমরা এই দুইটা যদি গুণ করে দিই তখন কি দাঁড়ায়? 2 গুণ করে দিলে দাঁড়ায় হচ্ছে 480 আর উপরে হচ্ছে গিয়ে 47 একে 47। তাহলে হয়েছে আমাদের যেটা, সেটা হচ্ছে 480/47 অংশ ক খ ও গ একত্রে করে হচ্ছে একদিনে। আমাদের বের করতে হবে যে সম্পূর্ণ অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশকে যদি আমরা 1 ধরি, সেই 1 অংশটা এই ক খ গ কত দিনে করতে পারবে। তো আর 480/47 অংশ করে হচ্ছে একদিনে। আমাদের বের করতে হবে 1 অংশ কত দিনে করে। তো এখন এসে আমরা লিখবো যে ক খ ও গ একত্রে 480/47 অংশ কাজ করে হচ্ছে একদিনে। তো আমাদের বের করতে হবে যে ক খ গ একত্রে
এক অংশ, এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ কাজটা আর কি, এই জন্য আমরা এক অংশ লিখছি। এক অংশ কাজ করে কত দিন এটা বের করতে হবে। তাহলে এখানে এই 480 ভাগের 47 যদি নিয়ে আসি তাহলে 480 উপরে চলে যাবে আর 47 নিচে চলে আসবে। তাহলে কি দাঁড়ালো 47 ভাগের 480 দিনে। তো এটাকে আমাদের যেটা করতে হবে, যেহেতু 47 থেকে বড় উপরে, সেজন্য সমস্তে নিয়ে নিতে হবে। তো এটাকে কিভাবে আপনারা সমস্তে প্রকাশ করবেন সেটা আপনি একটু দেখা দিচ্ছি। যেমন এখানে আছে হচ্ছে আমাদের 480 উপরে, তার মানে 47 দিয়ে ভাগ করতে হবে হচ্ছে আমাদের 480-কে। তো 47 দিয়ে যদি 480-কে আমি যদি 10 বার দিই তাহলে আসে কত 470। তো অবশিষ্ট থাকে কত, অবশিষ্ট থাকে হচ্ছে 10। তাহলে এই যে 10 এটা যাবে উপরে আর নিচে আছে কত 47। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 10 সমস্ত 47 ভাগের 10 দিনে। হ্যাঁ, তাহলে 10 সমস্ত 47 ভাগের 10 দিনে এই ক খ গ কাজটা শেষ করতে পারবে। সুতরাং আমাদের প্রশ্নে যেটা চাইছিল যে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে, সেটা হবে গিয়ে আমাদের 10 সমস্ত 47 ভাগের 10 দিনে, এটাই হবে উত্তর। 16 নম্বর অঙ্কে বলছে একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে। তো দেখেন এখানে আমাদের প্রথম নল দ্বারা বলছে কত ঘন্টায়, 12 ঘন্টায়। তো আমরা লিখতে পারি যে প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয়ে হচ্ছে চৌবাচ্চাটির এক অংশ ধরলাম, চৌবাচ্চাটি এক অংশ পূর্ণ হয়ে হচ্ছে 12 ঘন্টায়। তাহলে এই প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ, 1 ঘন্টায় পূর্ণ হবে চৌবাচ্চাটির 12 ভাগের 1 অংশ। 12 ভাগের 1 অংশ পূর্ণ হবে প্রথম 1 ঘন্টায়। তারপরে বলছে যে দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয়ে হচ্ছে গিয়ে 1 অংশ। তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 1 অংশ। তাহলে এই দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 18 ভাগের 1 অংশ। তো এখন এই দুইটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির কত অংশ, চৌবাচ্চাটির কত অংশ 12 ভাগের 1 অংশ যোগ হবে এই 18 ভাগের 1 অংশ, এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে। তো এখন এই 12 আর 18 যদি আমরা লসাগু করি, 12 আর 18 এর লসাগু কত আসে দেখে নিই। 12 আর হচ্ছে 18, 2 দিয়ে দিলে এখানে 6 আর এখানে আসে 9। আবার যদি 3 দিয়ে দিই, 3 দিয়ে দুইটার মধ্যে যায়, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তো লসাগু যেটা আসে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 3 12 36। তো আমাদের লসাগু হচ্ছে এখানে 12 আর 18 লসাগু হচ্ছে 36। তো 12 দিয়ে 36কে ভাগ করলে আসে 3, সেই 3 একের সাথে গুণ করলে হবে আবার 3। এখানে যোগ আছে দিয়ে দেব যোগ। 18 দিয়ে 36কে ভাগ করলে আসে 2, সেই 2 একের সাথে গুণ করলে হয় হচ্ছে 2। তো এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 36 ভাগের 3 আর 2 5, 36 ভাগের 5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। হ্যাঁ, তা আমাদের বের করতে বলছে যে সম্পূর্ণ অংশ। হ্যাঁ, এই দুইটা নল যদি একত্রে খুলে দেয় তাহলে খালি চৌবাচ্চাটি অর্থাৎ এই সম্পূর্ণ যে চৌবাচ্চা এটা কত ঘন্টায় পূর্ণ হবে এটা বলছে আমাদেরকে বের করার জন্য। তো এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি যে দুইটি নল দ্বারা, হ্যাঁ এই দুইটা নল দ্বারা এই 36 ভাগের 5 অংশ, 36 ভাগের 5 অংশ পূর্ণ হতে সময় লাগে কত ঘন্টা, 1 ঘন্টা। তাহলে এই দুইটা নল দ্বারা আমাদের এক অংশ মানে সম্পূর্ণ যে চৌবাচ্চাটি সেটার পরিমাণ আর কি। তো এই 1 অংশ পূর্ণ হতে সময় লাগে কত হবে, এই 36টা উপরে চলে যাবে এখানে এসে, আর এখানের 5টা নিচে চলে আসবে, এত ঘন্টা। কত হয়েছে 5 ভাগের 36 ঘন্টা। তো এখন 5 দিয়ে আমরা যেহেতু উপরে বড় আছে সুতরাং এটা সমষ্টি নিতে হবে। তো সমষ্টি নিতে গেলে কি করতে হবে, আমাদের এই 5 দ্বারা 36কে ভাগ করে দিব, তাহলে কত আসে 5 7 35, আর এখানে থেকে 1, সেই 1টা উপরে চলে যাবে আর 5টা নিচে চলে আসবে। তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টা। এই 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টায় এই দুইটা নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হবে, যেটা আমাদের এখানে প্রশ্ন চাইছিল আর কি। 17 নম্বর অঙ্কে বলছে আমাদের স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত। দেখেন এখানে আমাদের দুইটা
ক্লো দেওয়া আছে। একটা হচ্ছে যে স্রোতের বেগ হচ্ছে প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় 3 কিলোমিটার স্রোতের বেগটা। আবার বলছে যে এই নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। কিভাবে? স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে প্রবাহিত হয় সেদিকে হচ্ছে গিয়ে স্রোতের অনুকূল সাইড। তো সেই অনুকূলে 4 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার। এখন বলছে যে স্থির পানিতে নৌকার বেগ কত। যদি পানিটা যদি স্থির থাকতো, অর্থাৎ যদি স্রোত প্রবাহিত না হতো, তাহলে নৌকার বেগটা কত হতো সেটা বলছে আমাদেরকে বের করার জন্য। তো এখানে বলছে যে স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার। এটা আমাদের দেওয়া আছে যে 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। তো আমরা লিখে নিলাম স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার। তো এখন আমরা বের করব স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, এটা আমরা বের করব। তো দেখেন 4 ঘন্টায় যদি যাই 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কি আরো কম যাবে। তো কম গেলে কি করতে হবে? এই 36কে ভাগ করতে হবে এই 4 দিয়ে। 36 এই 4 দিয়ে ভাগ করা লাগবে। তো এখন 4 দিয়ে যদি 36কে ভাগ করি তখন কত আসে? 4 দিয়ে যদি 36কে কেটে 4 নং 36, অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 9 কিলোমিটার। তো এই 9 কিলোমিটার পথ অতিক্রম করে হচ্ছে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে। এখন নিচে এসে আমরা লিখবো প্রশ্ন মতে নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। হ্যাঁ, দেখেন নৌকার প্রকৃত বেগ আর স্রোতের বেগ এই দুইটা মিলে কত? এই দুইটা মিলে হচ্ছে আপনার 9 কিলোমিটার। কিভাবে 9 কিলোমিটার হলো? দেখেন আমি প্রতি ঘন্টায় হিসাব করতেছি, 9 কিলোমিটার পার ঘন্টা হিসাব করতেছি। এই যে 9 কিলোমিটার, এটা কিভাবে? স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে এবং নৌকা যেদিকে প্রবাহিত হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় যাচ্ছে আর কি। তো এই কারণে আমরা লিখতে পারি যে নৌকার প্রকৃত বেগ আর যোগ হচ্ছে স্রোতের বেগ, এই দুইটা মিলে হচ্ছে 9 কিলোমিটার। এখান থেকে আমাদের বের করতে বলছে যে এই নৌকার বেগটা কত। হ্যাঁ, পানিতে, স্থির পানিতে নৌকার বেগটা কত। তো দেখেন এখানে নৌকার বেগ আমাদেরকে, এই নৌকার যে প্রকৃত বেগটা এটা কিন্তু আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে বলছে প্রশ্নের মধ্যে এই যে এখানে। তো নৌকার প্রকৃত বেগটা আমরা যদি বের করতে চাই তাহলে এই নৌকার প্রকৃত বেগটা আমরা এই পাশে রেখে দেব, আর স্রোতের বেগটা এই যে সমান সমান আছে সমান সমানের এই পাশে নিয়ে যাব। তাহলে হবে কি? তাহলে হবে এই যে 9 কিলোমিটার 9 কিমি, আর এই স্রোতের বেগটা এই পাশে যোগের আছে সমান সমানের এই পাশে আসলে হয়ে যাবে বিয়োগের স্রোতের বেগ। তাহলে দেখেন আমাদেরকে কিন্তু প্রশ্নের মধ্যে স্রোতের বেগটা বলে দিয়েছিল যে স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। তো দেখেন আমরা প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হিসেব করছিলাম। এখন স্রোতের বেগটাও যেহেতু প্রতি ঘন্টায় দেওয়া আছে এখানে 3 কিলোমিটার, তাহলে আমরা এই স্রোতের বেগ 3 কিলোমিটার বসিয়ে নৌকার প্রকৃত বেগ বের করে নিতে পারি। আমরা লিখবো নৌকার প্রকৃত বেগ, এই যে এখানে যে 9 কিমি আছে 9 কিমি লিখবো, বিয়োগ দিব হচ্ছে স্রোতের বেগ কত? 3 কিমি। তো এটা বিয়োগ করলে কত আসে? 9 কিমি থেকে যদি 3 কিমি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে 6 কিমি, অর্থাৎ 6 কিলোমিটার। তো আমরা পেয়ে গেলাম নৌকার প্রকৃত বেগ হচ্ছে 6 কিলোমিটার। তো উত্তরে এসে লিখবো অতএব স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার। 18 নম্বর অঙ্কে বলছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? অনেকটা সে আগের অঙ্কের মতোই, জাস্ট একটু চেঞ্জ আছে শুধু এখানে। তো এখানে আমাদেরকে বলে দিয়েছে যে 11 ঘন্টায় 77 কিলোমিটার যা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তো আমরা এখানে এসে লিখবো যে স্রোতের প্রতিকূলে জাহাজ 11 ঘন্টায় অতিক্রম করে হচ্ছে 77 কিলোমিটার। তো আমরা বের করবো হচ্ছে স্রোতের প্রতিকূলে জাহাজটি 1 ঘন্টায় অতিক্রম করে কতটুকু। তাহলে 1 ঘন্টায় কি আরো কম অতিক্রম করবে, তাহলে কি করতে হবে? আমাদের এই যেখানে যে 77 আছে এটাকে ভাগ করতে হবে হচ্ছে এই 11 দিয়ে, 11 কিলোমিটার। তাহলে 77কে যদি 11 দিয়ে ভাগ করি তখন আসবে কত আমাদের? 7 কিমি। 7 কিলোমিটার পথ অতিক্রম করে হচ্ছে প্রতি ঘন্টায়। হ্যাঁ, আচ্ছা, এবং স্রোতের প্রতিকূলে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আবার প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে একটা জিনিস যে স্থির পানিতে জাহাজের গতিবেগ। দেখেন এখানে বলে দিছিল প্রশ্নের মধ্যে যে স্থির পানিতে জাহাজের গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তো আমরা এটা লিখে নেব যে দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা। এটা লিখলেও পারেন, না লিখলেও হয়, 9 কিলোমিটার ঘন্টা
তো এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে আমরা জানি স্থির পানিতে জাহাজের গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান সমান হচ্ছে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ। এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু স্থির পানিতে জাহাজের গতিবেগ কিন্তু আমরা জানি, কারণ এটা আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার, অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে। স্রোতের গতিবেগ এটা আমাদের বলছে যে বের করার জন্য, এটা কত আমরা জানি না, এটা আমরা বের করব। আবার স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ এটা কিন্তু আমরা বের করছি, দেখেন এই যে স্রোতের প্রতিকূলে জাহাজ 1 ঘন্টায় যায় হচ্ছে 7 কিলোমিটার, তার মানে আমাদের এই স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ এটাও আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন বের করতে হবে আমাদের শুধু এই জিনিসটা, হ্যাঁ। তো স্রোতের গতিবেগটা আমাদের বের করতে হবে, এই কারণে আমরা কি করছি, স্রোতের গতি সমান সমান কি লিখতে পারি, এই যে স্থির পানিতে জাহাজের গতি আর এই স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ এটা সমান সমানের এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি, মাইনাসের হয়ে যাবে। তো আমরা একটু ইকুয়েশনটা মিলিয়ে নিয়েছি, আশা করি এটা বুঝতে পারছেন আপনারা কিভাবে হয়েছে। বা দিয়ে লিখলাম স্রোতের গতি সমান স্থির পানিতে জাহাজের গতি বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের গতি। তো দেখেন এখানে স্থির পানিতে জাহাজের গতি কত, স্থির পানিতে জাহাজের গতি বেগ ছিল হচ্ছে 9 কিলোমিটার, যেটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল। আবার স্রোতের প্রতিকূলে জাহাজের গতি, তো স্রোতের প্রতিকূলে জাহাজের গতি আমরা কত পাইছি, স্রোতের প্রতিকূলে জাহাজ যায় হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, হ্যাঁ। তাহলে আমরা এই যে বিয়োগ আছে দিয়ে দেব বিয়োগ, তারপরে কি স্রোতের প্রতিকূলে জাহাজের গতি হচ্ছে 7, এখানে হচ্ছে গিয়ে কিমি, কিমি এটা যদি আপনারা চান তাহলে এখানে ঘন্টা দিয়ে নিতে পারেন, হ্যাঁ ঘন্টা। তাহলে 9 থেকে 7 গেলে থাকে হচ্ছে 2, তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা। এই 2 কিলোমিটার পার ঘন্টা কি স্রোতের গতি, যেটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছিল যে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত, যেহেতু প্রতি ঘন্টায় চাইছে তো ঘন্টায় কিন্তু আমাদের লিখতে হবে। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ। তো 19 নম্বর অঙ্কে বলছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করার জন্য। অর্থাৎ আমাদের বের করতে বলছে যে স্থির পানিতে নৌকার বেগ আর হচ্ছে স্রোতের গতিবেগ, এই দুইটা জিনিস বলছে বের করার জন্য। তো তার আগে আমাদের দুইটা জিনিস বলে দিছে, একটা হচ্ছে যে স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় 3 কিলোমিটার, আবার স্রোতের প্রতিকূলে হচ্ছে 15 মিনিটে যায় 1 কিলোমিটার। যাক, তো আমরা প্রথমে সমাধানে যাই। সমাধানে গিয়ে লিখবো যে নৌকাটি স্রোতের অনুকূলে 15 মিনিটে যায়, এই যে এখানে যেটা বলে দিছে আমরা প্রথমটা হিসাব করবো, 15 মিনিটে যায় 3 কিলোমিটার, তাহলে লিখবো যে 15 মিনিটে অতিক্রম করে হচ্ছে 3 কিলোমিটার পথ। তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে 1 মিনিটে অতিক্রম করবে কত, আরো কম, তাহলে কম হলে কি হবে, 3 কে ভাগ করতে হবে এই 15 দিয়ে, 3 কিমি, 15 ভাগের 3 কিমি। তো আমরা বের করে একটু ঘন্টা হিসেব করব, ঘন্টা যেহেতু 60 মিনিটে হয়, তাহলে আমরা লিখবো যে নৌকাটি স্রোতের অনুকূলে 60 মিনিটে অতিক্রম করে হচ্ছে, এই যে এটা যা আছে তা ঠিক থাকবে। তো এই যে 60টা আমরা গুণ করব নাকি ভাগ করব, এটা হচ্ছে ব্যাপার। দেখেন এখানে যেহেতু 1 মিনিটে 15 ভাগের 3 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কি এর থেকে বেশি যাবে, তাহলে কি করতে হবে, এই 60টা এই 15 ভাগের 3 এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে আমরা এর সাথে গুণ করে দিলাম 60। তো এখন এটাকে যদি কাটাকাটি করি তাহলে দেখেন কি আসে, এটাকে কাটলে আসে, আমি 15 দিয়ে যদি 60 কে কাটি তাহলে 4 15 60, এখন 4 আর 3 গুণ করলে আসে হচ্ছে 12, তার মানে হচ্ছে 12 কিলোমিটার পথ অতিক্রম করে 1 ঘন্টায়, হ্যাঁ, স্রোতের অনুকূলে। আবার এখানে আমাদেরকে একটা ক্লু দিছে যে স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিলোমিটার। তো এটা হিসাব করবো আমরা একটু ঘন্টায়, যে নৌকাটি স্রোতের প্রতিকূলে 15 মিনিটে অতিক্রম করে হচ্ছে 1 কিলোমিটার পথ। তো নৌকাটি স্রোতের প্রতিকূলে 1 মিনিটে অতিক্রম করবে কত, আরো কম, কম হলে কি হবে, 15 দিয়ে ভাগ করতে হবে 1 কে। তাহলে আমরা হিসাব করবো হচ্ছে 60 মিনিটে কতটুকু যায়, তো লিখবো যে স্রোতের প্রতিকূলে 60 মিনিটে অতিক্রম করে হচ্ছে কি হবে, আগের মতোই, শুধু 60টা গুণ হয়ে যাবে এখানে, 60 কিমি। তো এখন এই 15 দিয়ে যদি 60 কে কাটি তখন আসে কত, 4, তাহলে হবে কত, 4 কিলোমিটার। তার মানে স্রোতের প্রতিকূলে
স্রোতের প্রতিকূলে এই 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় অতিক্রম করে হচ্ছে 4 কিলোমিটার পথ। তো এই দুইটা আমরা বের করে নিলাম, এই দুইটা কাজে লাগবে আমাদের পরবর্তীতে। তো এখন এসে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে যে মনে করি স্থির পানিতে নৌকার বেগ মিনিটে x কিলোমিটার, প্রতি মিনিট, হ্যাঁ x কিলোমিটার ধরে নিলাম স্থির পানিতে নৌকার বেগ। আবার স্থির পানিতে স্রোতের বেগ ধরে নিলাম হচ্ছে y কিলোমিটার। তো এখানে যেহেতু আমরা নৌকার বেগ x কিলোমিটার ধরেছি আর স্থির পানিতে স্রোতের বেগ ধরেছি y কিলোমিটার, তাহলে এখানে কি হবে, এখানে এই যে স্রোতের বেগ নৌকার বেগ x আর স্রোতের বেগ y, এই দুইটা মিলে কত, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 12 কিলোমিটার। হ্যাঁ, এই দুইটা মিলে হচ্ছে 12 কিলোমিটার। এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, এই দুইটা মিলে কত, 12 কিলোমিটার। আর এখানে দেখেন এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে মানে কি, এখানে থাকবে নৌকার বেগ, কিন্তু বিয়োগ করতে হবে হচ্ছে আমাদের স্রোতের বেগটা। তাহলে নৌকার বেগ এর থেকে বিয়োগ করে স্রোতের বেগ হচ্ছে আমাদের 4 কিলোমিটার। তাহলে আমরা কি লিখতে পারি, এটা যে x প্লাস ওয়াই সমান হচ্ছে 12, হ্যাঁ, আবার x মাইনাস ওয়াই সমান 4 কিলোমিটার। দেখেন এটা x এর মিনিংগুলো আশা করি কি এটা আমি লিখে দিছি এখানে, x মানে হচ্ছে এটা আর y মানে হচ্ছে এখানে এটা। তো এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 12, আবার x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 4। তো আশা করি এটা বুঝছেন আপনারা কিভাবে আমি লিখছি এটা। তো এটাকে ধরে নেবেন হচ্ছে 1 নং সমীকরণ, আর এটাকে ধরে নেবেন হচ্ছে 2 নং সমীকরণ। তো এখন এই 1 আর 2 এটা যদি যোগ করি, হ্যাঁ, এটা যদি এখানে যোগ করে সাইড নোট দিয়ে যোগ করলে ব্যাপারটা কি হবে দেখেন, যোগ করলে এখানের y আর এখানের বিয়োগের yটা কাটা যাবে, আর এখানে x আর এখানের x, এই দুটো মিলে হবে কি 2x, আর এখানে 12 আর হচ্ছে এখানে 4, এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে 12 আর 4 যোগ করলে কত হয়, 16 হয়। তো এই 2x ইকুয়াল আমরা পেলাম হচ্ছে 16। তো এখান থেকে আমরা যদি x এর মানটা বের করে নেই, তাহলে কি হবে, এই দুইটাই নিচে চলে আসবে, 16 ভাগের 2 ভাগের 16। তাহলে আমরা এখান থেকে একটা মান পাবো x এর, x ইকুয়াল 8, অর্থাৎ x এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 8। তো এখন এই যে x এর মান 8, এই x এর মানটা আমরা বসাবো হচ্ছে গিয়ে যে কোনো একটা সমীকরণে এখানে বসিয়ে দিব আমরা। সাপোজ আমরা 1 নং সমীকরণেই বসাবো, তাহলে নিজে এসে লিখবো আমরা যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে এখানে শুধু x এর মানটা বসাবো, এই x এর জায়গায় বসাবো কত, 8, তারপরে কি আছে প্লাসের y, তারপরে আছে হচ্ছে আমাদের 12। তো এখান থেকে আমরা বের করবো হচ্ছে y এর মান। তো y এর মান যদি বের করতে চাই, এখানে লিখবো y, এখানে আছে 12 ঠিক রাখবো, আর এখানে যে যোগের 8টা আছে এটা এই পাশে আসলে বিয়োগের 8 হয়ে যাবে। তাহলে হবে কত, y ইকুয়াল হবে হচ্ছে 4। তো এখানে আমরা কিন্তু দুইটা মান পাইছি, একটা হচ্ছে যে x এর মান হচ্ছে 8 আর একটা হচ্ছে y এর মান হচ্ছে 4। এখন এই x আর y কি, x হচ্ছে আমাদের স্থির পানিতে নৌকার বেগ যেটা পাইলাম হচ্ছে আমরা 8 কিলোমিটার, আর y হচ্ছে আমাদের স্থির পানিতে স্রোতের বেগ, যেটা y সমান আমরা পেলাম হচ্ছে 4 কিলোমিটার, 4 কিমি। তো আমাদের দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু এটাই চাইছিল যে স্থির পানিতে নৌকা আর স্রোতের বেগ নির্ণয় করার জন্য। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। 20 নম্বর অঙ্কে বলছে একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন, এটা বলছে আমাদেরকে বের করার জন্য। তাহলে এখন অবশ্য আমরা লিখবো যে কৃষক বলছে কি 5 জোড়া গরু দ্বারা কি 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে। তো যেহেতু হেক্টর চাইছে, আমরা হেক্টরটা কিন্তু আমরা শেষে লিখবো। তো সাজিয়ে লিখি যে কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে চাষ করে 40 হেক্টর জমি হবে আর কি। তাহলে কৃষক এই 1 জোড়া গরু দ্বারা 8 দিনে চাষ করে কতটুকু, 8 দিনে চাষ করতে পারবে হচ্ছে আরো কম, কারণ যেহেতু গরুর পরিমাণ কমে গেছে, তাহলে চাষও করতে পারবে কম অংশ। তাহলে কি করতে হবে, এই 40কে ভাগ করতে হবে হচ্ছে আমাদের এই 5 দিয়ে, 5 হেক্টর। এখন আমরা বের করব হচ্ছে যে এই কৃষকটা 1 জোড়া গরু দ্বারা 1 দিনে কতটুকু চাষ করে, এটা আমরা বের করব। তাহলে 1 জোড়া গরু দ্বারা যদি 1 দিনে চাষ করে, তাহলে আমাদের কি করতে হবে, এই 8টা এখানে এসে ভাগ করে দিতে হবে। এখানে লিখবো হচ্ছে 40/5, আর এখানে 8টা হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে আর কি। তাহলে তারপরে আমাদের বের করবো হচ্ছে যে এই যে কৃষক তার যে 7 জোড়া গরু আছে, সেই 7 জোড়া গরু দিয়ে সে
একদিনে কতটুকু চাষ করতে পারবে, তাহলে 7 জোড়া গরু দিয়ে একদিনে কি একদিনে সে বেশি চাষ করতে পারবে, তাহলে 40টা এই সাথে সাথে গুণ হয়ে যাবে। আর নিচে থাকে হচ্ছে আমাদের 5 গুণ 8 হেক্টর, এখানে হেক্টর হবে আর কি। তারপরে বের করবো হচ্ছে যে এই 7 জোড়া গরু দিয়েই হ্যাঁ সে এখানে কত দিনে বলছে যে 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে, এটা আমাদের বের করবো। তাহলে 7 জোড়া গরু দিয়ে 12 দিনে চাষ করবে হচ্ছে সে 12 দিনে কি আরো সে বেশি জমি চাষ করতে পারবে। তাহলে বেশি হলে কি করতে হবে, আমাদের এই 12টা এখানে গুণ হয়ে যাবে। তাহলে 40 গুণ 7 গুণ 12, নিচে হচ্ছে 5 গুণ 8। তো এখন শুধু আমাদের এটা ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসে পড়বে। তাহলে 5 দিয়ে যদি 40কে কাটি তাহলে 5 8 40, আর এখানের 8 আর এখানের 8 যদি কেটে দিই তাহলে ক্যালকুলেশনটা ক্লোজ হয়ে যায়। এখন 7 আর 12 যদি শুধু গুণ করি তাহলে আমাদের অ্যান্সার এসে পড়ে। তাহলে 7 আর 12 যদি গুণ করি কত আসে, 7 12 84। তাহলে জমির পরিমাণ দাঁড়াইল হচ্ছে 84 হেক্টর জমি সে চাষ করতে পারবে 7 জোড়া গরু দিয়ে 12 দিনে। তো এটাই আমাদের প্রশ্ন চাইছিল যে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে। তাহলে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে 84 হেক্টর জমি সে চাষ করতে পারবে, এটাই হবে অ্যান্সার। তো 21 নম্বর অঙ্কে আমাদের বলছে লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারেন, মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারেন, লিলি ও মিলি মিলে একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারতেন। হ্যাঁ, এটা বলছে আমাদেরকে বের করার জন্য। তো এখানে সমাধানে এসে আমরা প্রথমে লিখবো যে লিলি 10 ঘন্টায় করতে পারে কি একটা কাজ, এখানে বলে দিয়েছে। তো এখানে আমরা সমাধানে লিখবো যে লিলি 10 ঘন্টায় করতে পারেন একটি কাজ। তাহলে লিলি এই কাজটা 1 ঘন্টায় কতটুকু করতে পারবে, লিলি 1 ঘন্টায় করতে পারে হচ্ছে 10 ভাগের 1 অংশ। 10 ভাগের 1 অংশ কাজ লিলি করতে পারবে হচ্ছে 1 ঘন্টায়। তারপরে এখানে দেখেন আমাদের বলে দিচ্ছে মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারে। তাহলে আমরা এখান থেকে বের করবো যে আবার মিলি 8 ঘন্টায় করতে পারেন হচ্ছে একটি কাজ। তাহলে মিলি 1 ঘন্টায় করতে পারবেন কতটুকু, 8 ভাগের 1 অংশ। তো আমরা এখন বের করব এই যে লিলি আর হচ্ছে মিলি 1 ঘন্টায় একত্রে কতটুকু কাজ করে। তো নিচে এসে আমরা লিখবো এই কারণে যে লিলি ও মিলি একত্রে 1 ঘন্টায় কাজ করতে পারে, যোগ করে দেব হচ্ছে গিয়ে 1 ঘন্টার লিলির 1 ঘন্টার কাজের পরিমাণ কত, 10 ভাগের 1 অংশ, 10 ভাগের 1, আর যোগ করব হচ্ছে গিয়ে মিলির 1 ঘন্টায় কাজের অংশ। তাহলে মিলি করে হচ্ছে 1 ঘন্টায় 8 ভাগের 1 অংশ। তো এখন এখানে 10 আর 8 এর লসাগু কত, এটা আমাদের বের করতে হবে। 10 আর 8, আশা করি এইসব লসাগু আপনারা পারেন। 10 আর 8 এর লসাগু কত হয় একটু দেখে নেই। 2 দিয়ে দিলে এখানে 5, আর এখানে আসে হচ্ছে আমাদের 4। তো 5 4 20, 20 দুগুণে 40। তো লসাগু হবে কি আমাদের এখানে 10 আর 8 এর লসাগু হচ্ছে 40। এখন এই 10 দিয়ে 40কে যদি ভাগ করি তখন আসে হচ্ছে 4, সেই 4 একের সাথে গুণ করলে হয় হচ্ছে 4ই। এখানে যুগ আছে দিয়ে দেব যুগ। এই 8 দ্বারা যদি 40কে ভাগ করি তখন আসবে 5, সেই 5 যদি আমরা এখানকার একের সাথে গুণ করি তখন আসবে হচ্ছে 5। এখানে হবে কি অংশ, এখানে এককটা দিতে হবে অংশ। তো এখন এখানকার এই 40 নিচে থাকে 40 আর উপরে 4 আর 5 যোগ করলে হয় কি 9। তো 40 ভাগের 9 অংশ কাজ তারা লিলি আর মিলি মিলে 1 ঘন্টায় করতে পারেন। তো আমাদেরকে বের করতে বলছে যে সম্পূর্ণ কাজটা। হ্যাঁ, এখানে কি বলছে যে ওই কাজটি মানে কি সম্পূর্ণ কাজটা লিলি আর মিলি মিলে একত্রে কত ঘন্টায় করতে পারতো। তো এখানে এসে আমরা নিচে লিখবো যে লিলি ও মিলি 40 ভাগের 9 অংশ, 40 ভাগের 9 অংশ কাজ করেন কত ঘন্টায়, 1 ঘন্টায়। তো এই লিলি ও মিলি আমাদের বের করতে হবে যে 1 অংশ কাজ করেন কত ঘন্টা, এটা বের করব। তো আমরা এটা লিখলাম যে লিলি ও মিলি 1 অংশ কাজ করে। এখানে এসে কি হবে, 40 ভাগের 9টা এই পাশে উপরে চলে যাবে 40 আর নিচে চলে আসবে হচ্ছে 9, এখানে হবে ঘন্টায়। তো দেখেন এখন এখানে আমাদের রেজাল্টটা কত দাঁড়ালো, 9 ভাগের 40 ঘন্টায়। তো এখানে আর একটা কাজ আমাদের করতে হবে। দেখেন নিচে 9 উপরে হচ্ছে 40, কাটাকাটি যাচ্ছে না। তারপর হচ্ছে কি এখানে 40টা হচ্ছে বড়, 9 থেকে বড়। তো যেহেতু 9 থেকে বড় সেহেতু আমাদের যেটা করতে হবে তা হচ্ছে সমস্তে প্রকাশ করে নিতে হবে এটা। তো সমস্তে প্রকাশ করার জন্য কি করব আমরা, এই 40কে ভাগ করে দেব হচ্ছে 9 দ্বারা। তাহলে হয় কত, 4 নং 36, আর এখানে থাকে হচ্ছে 4,
এই 4টা উপরে চলে যাবে আর নিচে থাকবে 9। তাহলে হয় কত? 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টা। 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টা, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। অর্থাৎ 4 সমস্ত 9 ভাগের 4 ঘন্টায় লিলি ও মিলি ওই কাজটা করতে পারে। 22 নম্বর অঙ্কে বলছে আমাদের 2টি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় 2টি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে, তা বলছে আমাদেরকে বের করার জন্য। তো দেখেন এখানে আমাদের বলছে যে প্রথম নলটা কোন সময় বন্ধ করে দিলে 18 মিনিটে এটা পূর্ণ হবে। তো আসুন সমাধানে যাই। সমাধানে গিয়ে আমরা প্রথমে লিখব যে দ্বিতীয় নল দ্বারা কত? প্রথম নল দ্বারা 20 মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করা যায়। তো আমরা এখানে এসে লিখব যে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তো এই দ্বিতীয় নল দ্বারাই আবার 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হবে কত? 30 ভাগের 1 অংশ। তো এখানে আমরা এই যে 18 মিনিটে কতটুকু পূর্ণ হয় এটা আমরা বের করে নেব। হ্যাঁ, 18 মিনিটে দ্বিতীয় নল দ্বারা কতটুকু পূর্ণ হয় এটা আমরা বের করব এখন। তাই আমরা এখন এসে লিখব যে দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয়। 18 মিনিটে কতটুকু? এই 1 মিনিটে যতটুকু পূর্ণ হয় 18 মিনিটে কি এর থেকে একটু বেশি পূর্ণ হবে। সুতরাং 18টা এখানে গুণ করে দিতে হবে, 30 নিচে থাকবে, আর এখানে হবে কত? অংশ। তো এখন 18 দিয়ে যদি 30কে কাটি তাহলে কি আসে দেখেন, 6 দিয়ে কাটতে পারি উভয় পক্ষকে। 3 6 18 আর 5 6 30। তার মানে যেটা হয় সেটা হচ্ছে 5 ভাগের 3 অংশ। অর্থাৎ এই 5 ভাগের 3 অংশ পূর্ণ হয়ে হচ্ছে 18 মিনিটে দ্বিতীয় নল দ্বারা। তো দ্বিতীয় নল দ্বারা যদি 18 মিনিটে 5 ভাগের 3 অংশ পূর্ণ হয় তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ হয় কতটুকু? প্রথম নল ধরি চৌবাচ্চাটা কি 1 অংশ। হ্যাঁ, চৌবাচ্চাটা হচ্ছে 1 অংশ। আর আমাদের পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় নল দ্বারা কত? 5 ভাগের 3 অংশ। 5 ভাগের 3 অংশ পূর্ণ হয়ে গেছে। তো এই সম্পূর্ণ অংশটা থেকে আমরা যতটুকু পূর্ণ হয়েছে 5 ভাগের 3 অংশ, এটা বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে প্রথম নল দ্বারা কতটুকু পূর্ণ হয়েছে। তো প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে কত বের করি। এখানে লসাগু 5, এই 5 দ্বারা এখানে হবে কত? এই আশা করি সব বিয়োগের ভগ্নাংশের বিয়োগ আপনারা পারেন। এখানে হবে 5 আর এখানে হবে 3, এখানে হচ্ছে গিয়ে অংশ। তো এখানে থাকে কত? 5 ভাগের 2 অংশ। এই 5 ভাগের 2 অংশটা পূর্ণ হয়েছে কি আমাদের প্রথম নল দ্বারা। তো আমরা পেয়ে গেলাম প্রথম নল দ্বারা 5 ভাগের 2 অংশ পূর্ণ হয়েছে কত মিনিটে? কত মিনিটে হয়েছে তা আমরা জানি না। তো এই কত মিনিটে হবে এতটুকু পূর্ণ 5 ভাগের 2 অংশ, এটাই আমাদের মূলত বের করতে হবে। তার আগে আমাদের প্রশ্নে বলে দিছিল যে প্রথম নল দ্বারা 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তো আমরা নিচে এসে লিখতে পারি যে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি মানে কি? সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 অংশ। তো আমরা লিখতে পারি যে প্রথম নল দ্বারা 1 অংশ পূর্ণ হতে সময় লাগে 20 মিনিট। এটা আমরা কোথায়? এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে প্রথম নল দ্বারা 1 অংশ। 1 অংশ মানে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি হচ্ছে 1 অংশ। এটা পূর্ণ হতে সময় লাগে হচ্ছে 20 মিনিট। তো এখন আবার প্রথম নল দ্বারা এই যে 5 ভাগের 2 অংশ, এই 5 ভাগের 2 অংশ পূর্ণ হতে সময় লাগে কতটুকু? এটা আমরা জানা ছিল না, এই কারণে এটা এখন বের করব আমরা। তো যেটা করতে হবে, এখানে 20 আছে, 20 যা আছে তাই থাকবে, আর এখানে যে 5 ভাগের 2 আছে এটা শুধু এখানে গুণ করে দিতে হবে। তো গুণ উপরে আছে 2 আর নিচে আছে হচ্ছে আমাদের 5। তো এখন যদি কাটাকাটি করি 5 দিয়ে যদি 20কে কাটি তখন আসে হচ্ছে 5 4 20, আর এখানে 4, এখানে হচ্ছে কি 2, তাহলে 4 আর 2 গুণ করলে হয়েছে কি 8, আর এখানে হবে কি এককটা হবে মিনিট। তো আমরা যেটা পাইলাম এই 8 মিনিটটা কি? এই 8 মিনিটটা হচ্ছে যে প্রথম নলটি কখন বন্ধ করলো। অর্থাৎ প্রথম নলটা যদি 8 মিনিটের মাথায় আমরা বন্ধ করি তখন চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। এটা হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্কের অ্যান্সার। 23 নম্বর অঙ্কে বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত তা বলছে আমাদের বের করার জন্য। তো সমাধানে কি আমরা প্রথমেই লিখব যে আমরা জানি
1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। এখন মিনিটকে যদি সেকেন্ডে প্রকাশ করতে যাই তখন কি করতে হয়, একে 60 দ্বারা গুণ করে দিতে হয়। এই কারণে এখানে যে 60টা আছে এটাকে আমরা আবার আরেকটা 60 দ্বারা গুণ করে দিলাম। তো 60 আর 60 যদি গুণ করি তখন আসে হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, এই কারণে আমরা এটা বের করে নিয়েছি। আবার আমরা জানি হচ্ছে গিয়ে যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, এটা আমরা জানি। তো দেখেন এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 48 কিলোমিটার। এই 48 কিলোমিটার সমান কত মিটার, এটা আমরা একটু বের করে নেব। এখানে লিখবো যে 48 কিলোমিটার সমান, আরো বেশি হবে, তো বেশি হলে কি 48 এটার সাথে গুণ করা লাগবে মিটার, তো হবে কত 48,000 মিটার। 48 কিলোমিটার সমান হচ্ছে 48,000 মিটার। আসি আমরা মূল অঙ্কের মধ্যে। দেখেন এখানে বলছিল আমাদের যে ট্রেনটি ঘন্টায় 48 কিলোমিটার যায়, তাহলে ঘন্টা মানে কি, ঘন্টা মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা মানে প্রতি ঘন্টা, আর প্রতি ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো এই 3600 সেকেন্ডে ট্রেনটা যায় বলছে কত 48 কিলোমিটার, আবার 48 কিলোমিটার মানে হচ্ছে 48,000 মিটার। তো আমরা কি লিখতে পারি যে ট্রেনটি 3600 সেকেন্ডে 3600 সেকেন্ডে যায় হচ্ছে 4800 মিটার। 4800 মিটার। সরি 4800 হবে না, এটা হবে 48,000 মিটার। তো ট্রেনটি 1 সেকেন্ডে কতটুকু যাবে, 1 সেকেন্ডে আরো কম যাবে, কম গেলে কি করতে হবে, এই 48,000কে ভাগ করতে হবে হচ্ছে কি আমাদের এই 3600 দিয়ে, 3600 মিটার দিয়ে। তো এখন আমাদেরকে প্রশ্ন বলছিল যে ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। তো এই 30 সেকেন্ডে কতটুকু যায় এটা আমরা একটু বের করে নিই। তো এখানে লিখবো যে ট্রেনটি 30 সেকেন্ডে যায়, 30 সেকেন্ডে গেলে কি 30 সেকেন্ডে এই 1 সেকেন্ডে যতটুকু যায় 30 সেকেন্ডে আর থেকে বেশি যাবে, তো বেশি গেলে এই 30টা কি করতে হবে, গুণ করে দিতে হবে এখানে। তো এখানে আছে অলরেডি আমাদের 48,000, আর এই 30টা এখানে গুণ করে দেব, আর নিচে হচ্ছে কি আমাদের 3600 মিটার, এখানে হবে এককটা হবে মিটার। তো এখন যদি কাটাকাটি করি আমরা কি আসে, দেখেন এখানকার 2টা শূন্য এখানকার 2টা শূন্য কেটে দিই, আর কি থাকে 36 দিয়ে যদি আমরা কাটতে চাই উপরে, তাহলে যাই হচ্ছে গিয়ে 6 দিয়ে কাটতে পারি, 6 6 36, আর 6 8 48, আর পাশে আছে একটা শূন্য, এখানে হবে 80, তার মানে 6 80 হয়েছে গিয়ে 480। আবার এখানে 6 দিয়ে যদি 30কে কাটি তখন হয়েছে গিয়ে 5, আর এই 5 আর এখানকার 80 যদি গুণ করি তখন হচ্ছে আমাদের 400 মিটার হবে। তার মানে কি দাঁড়ালো, এই ট্রেনটা 30 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করলো। এখানে যেটা আমাদের বলছে যে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, অর্থাৎ 30 সেকেন্ডে প্রথমত সে 400 মিটার অতিক্রম করছে। এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে সেতুর দৈর্ঘ্যটা কত। তো তার আগে একটু বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে যেহেতু সেতুটা অতিক্রম করতে হলে ট্রেনটিকে সেতুর দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। ধরেন একটা সেতু আছে, হ্যাঁ এতটুকু একটা সেতু, এখন একটা ট্রেন ধরেন এখান থেকে কি যাত্রা শুরু করলো, এখন ট্রেনটা যদি এই সেতুটাকে অতিক্রম করতে যায় তাহলে কি হবে, প্রথমে এই সেতুটাকে অতিক্রম করবে, হ্যাঁ আবার ট্রেনের সম্পূর্ণ যে বগিগুলো আছে সবগুলা বগি পার হয়ে কি হবে, ট্রেনটা আরো এত দূর, ট্রেনটা যখন এই ব্রিজ এতটুকু পর্যন্ত পাস করে ফেলবে তখন সে কি করলো, তখন সে এই ব্রিজটা অতিক্রম করলো। তো দেখেন এখানে আমাদেরকে প্রথমে বলে দিছিল যে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তো তার মানে হচ্ছে যে যখন সে এই এতটুকু পর্যন্ত অতিক্রম করলো, হ্যাঁ তারপরে যে অংশটুকু ততটুকু হচ্ছে গিয়ে 100 মিটার। অর্থাৎ ধরেন এটা যদি সেতু হয়, হ্যাঁ আর এটা যদি ট্রেন হয়, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের 100 মিটার, আর বাকিটা হচ্ছে ব্রিজ। এখন এটা কত এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে বলছে। তো দেখেন সে কি 400 মিটার অতিক্রম করছে, মানে কি সে এই ব্রিজ সহ হ্যাঁ অতিক্রম করছে, ব্রিজকে অতিক্রম করে গিয়ে তো সে 400 মিটার অতিক্রম করলো। তো এই কথাটার জন্য আমরা কিন্তু এখানে একটা কথা লিখছি, সেটা হচ্ছে যে সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে সেতুর দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। এই কারণে আমরা এখানে এসে লিখবো যাতে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান সমান কত, এই যেখানকার এই 400 মিটার, 400 মিটার। তো এখন আমাদের ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তার মানে আমরা কি করতে পারি, লিখতে পারি যে অতএব
সেতুর দৈর্ঘ্য সমান সমান এখানকার এই 400 মিটার ঠিক রাখবো, আর ট্রেনের দৈর্ঘ্যটা এখানে যেহেতু যুগের আছে এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, তো ট্রেনের দৈর্ঘ্য এখানে লিখবো ট্রেনের দৈর্ঘ্য, এটা হবে ট্রেনের দৈর্ঘ্য। তো এখানে 400 মিটার যা আছে তাই থাকবে, আর ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে হচ্ছে 100 মিটার, তো আমরা এখানে ট্রেনের দৈর্ঘ্যের জায়গায় শুধু 100 মিটার লিখে দেব। 100 মিটার, এককটা হবে মিটার। তো দেখেন এখন 400 থেকে যদি 100 বিয়োগ করি তখন থাকে কত আমাদের? তখন থাকে হচ্ছে 300 মিটার। তার মানে এই 300 হচ্ছে কি আমাদের এই সেতুর দৈর্ঘ্য। হ্যাঁ, এই যে এখানকার যে আমরা সেতুর দৈর্ঘ্য বের করলাম, এই যে সেতুর দৈর্ঘ্যটা হচ্ছে 300 মিটার। এটাই হচ্ছে আমার 24 নম্বর অঙ্কে বলছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, এটা বলছে আমাদেরকে বের করার জন্য। তো এটা বের করার জন্য আমাদের কয়েকটা বেসিক জিনিস কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, জাস্ট অল্প একটু চেঞ্জ হবে। তো 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 মিনিটকে আমরা যদি সেকেন্ডে নিতে যাই তাহলে কি করতে হবে? 60 দ্বারা গুণ করতে হবে, 60 গুণ 60, তাহলে আমরা কি পাবো? মিনিটকে ঘন্টাকে সেকেন্ডে নিতে পারবো আর কি। তো 60 আর 60 যদি গুণ করি তখন পাই হচ্ছে আমরা 3600 সেকেন্ড। তারপরে আবার আমরা জানি হচ্ছে কি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে 30 কিলোমিটারের কথা বলা আছে। তো 30 কিলোমিটার সমান কতটুকু এটা আমরা বের করব, যে 30 কিমি সমান সমান হচ্ছে 1000 গুণ 30, আর এখানে হবে মিটার, অর্থাৎ 30,000 মিটার। 30 কিলোমিটার সমান হচ্ছে 30,000 মিটার। তারপরে এখানে আমরা একটা লাইন লিখবো, সেটা হচ্ছে যে যেহেতু সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে সেতুর দৈর্ঘ্য আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। একটা ট্রেন যদি সেতু অতিক্রম করতে যায় তাহলে তাকে সেতুর দৈর্ঘ্য আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এই দুইটা অতিক্রম করতে হবে। তাহলে এই দুইটা দৈর্ঘ্য মিলে কতটুকু হয় এটা আমরা একটু বের করব। তো এটা বের করার জন্য ট্রেনের দৈর্ঘ্য লাগবে আর যোগ লাগবে হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য এখানে বলে দিচ্ছে কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 120 যোগ দিয়ে দেব সেতুর দৈর্ঘ্য হচ্ছে 320 মিটার। তো 120 আর 320 মিলে হয় হচ্ছে আমাদের 440, সরি এটা এখানে 330 হবে, 330 মিটার। হ্যাঁ, সেতুর দৈর্ঘ্যটা হচ্ছে 330 মিটার। তো 120 আর 330 মিলে হয় হচ্ছে গিয়ে 450 মিটার সেতুর দৈর্ঘ্য, আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দুটা মিলে হচ্ছে 450 মিটার। তো এখন আমাদের বের করতে হবে যে এই 450 মিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনটার কত সময় লাগে, এটা বলছে আমাদেরকে বের করার জন্য। তো এটা বের করার জন্য দেখেন আমাদের একটা জিনিস এখানে ক্লো দেওয়া আছে, বলছে যে এই ট্রেনটার গতিবেগ ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় যায় হচ্ছে 30 কিলোমিটার। তো এটার জন্য আমরা কি লিখতে পারি? 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, আর 30 কিলোমিটার মানে হচ্ছে 30,000 মিটার। তো 3600 সেকেন্ডে যায় হচ্ছে 30,000 মিটার। তো এখানকার না আমরা লিখবো হচ্ছে যে 30,000 মিটার যায় হচ্ছে 3600 সেকেন্ডে। তো আমাদের মধ্যে বের করতে হবে যে 450 মিটার যায় কত সেকেন্ডে, এটা বের করতে হবে। তো এখানে এসে লিখবো আমরা যে ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি কত মিটার? 1 মিটার বের করি আগে। 1 মিটার অতিক্রম করতে সময় লাগে কত? আরো কম সময় লাগবে। কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এই 30,000 এখানে এসে ভাগ হয়ে যাবে সেকেন্ড। আবার ট্রেনটি এই যে 450 মিটার আছে, এই 450 মিটার অতিক্রম করতে সময় লাগে হচ্ছে এই 1 মিটার থেকে একটু বেশি সময় লাগবে। তাহলে আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে এখানে। তাহলে উপরে আছে অলরেডি আমাদের 3600, আর এখানে আছে কি 450, আর নিচে আছে হচ্ছে আমাদের 30,000। তো এখন যদি কাটাকাটি করি আমরা, তো উপরে এখানকার নিচে দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কেটে দিলাম, আর এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি, তো 6 দিয়ে কাটতে পারি, 5 6 30, 6 6 36, 5 1 5, 5 9
45। তো 6 আর 9 যদি গুণ করি তো 6 নং 54 আসে। তো অর্থাৎ 54 সেকেন্ডে সে ব্রিজটা অতিক্রম করবে। তো এই 54 সেকেন্ড হচ্ছে আমাদের কোথায় এই অ্যান্সারটা, যে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, কত সেকেন্ড, 54 সেকেন্ড লাগবে। 25 নম্বর সৃজনশীলে বলছে যে তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2। আমাদের মূল জিনিস হচ্ছে এটা, যে তামা আর দস্তার অনুপাত হচ্ছে কত, 1:2, আর দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। এখন এই যে টোটাল যে গহনাটা তৈরি করা হয়েছে, এই গহনার ওজন হচ্ছে 190 গ্রাম। তখন আমাদের ক নাম্বারের কোশ্চেনে বলছে যে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করার জন্য। তো তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করার জন্য আমাদের এখানে একটু খেয়াল করা লাগবে। দেখেন এখানে কি আছে, তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 1:2, আবার দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে 3:5। একটা জিনিস খেয়াল করেন, তামা আর দস্তা, এখানে আছে দস্তা, আবার এখানে আছে দস্তা ও রূপা, হ্যাঁ এখানেও আছে দস্তা, অর্থাৎ উভয় পাশে কি আমাদের দস্তাটা কমন, উভয় পাশে দস্তাটা কমন আছে। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে উভয় পাশে কি আমাদের দস্তাটা কমন আছে। এখন আসি সমাধানে এসে লিখবো তামা ও দস্তার অনুপাত হচ্ছে 1:2, 1:2, 1:2। আর দস্তা ও রূপার অনুপাত হচ্ছে আমাদের দেওয়া ছিল 3:5, 3:5। এখন এখানে আমি বলছিলাম কি যে এখানেও দস্তা আছে, এখানেও দস্তা আছে, তো ওই ক্ষেত্রে কি দস্তাটা কমন। তো এখানে দস্তার অনুপাত দেখেন কত, দস্তার অনুপাত হচ্ছে কত, 2। আবার এখানে দস্তার অনুপাত কত, এখানে দস্তার অনুপাত হচ্ছে আমাদের 3। তাহলে এই যে এখানকার দস্তার অনুপাত 3, এই 3 দ্বারা আমাদের এই যে এখানে 1 আর 2 এটাকে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব, এই 1-এর সাথে গুণ করব হচ্ছে এখানকার যে দস্তা আছে 3, এইটা, তারপর এখানে অনুপাত দিয়ে দেব। আবার এখানে আছে 2, এই 2 এর সাথে গুণ করব হচ্ছে আমরা 3। তাহলে কত আসলো, 3 × 3 আর 3 × 2 = 6। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আবার তামা ও দস্তার অনুপাত 3:6। আবার দেখেন এখানে দস্তা ও রূপার অনুপাত কত, 3:5। তো আমরা কি করব, এখানে উপরে দস্তার অনুপাত কত ছিল, উপরে দস্তার অনুপাত ছিল হচ্ছে আমাদের 2। তাহলে এই 2 দ্বারা গুণ করব হচ্ছে এখানে, হ্যাঁ উভয়টার সাথে গুণ করে দেব। তাহলে 3 × 2 কত আসে আমাদের, 3 × 2 = 6 আর 5 × 2 = 10। এখন একটু খেয়াল করেন, এই যে দস্তার অনুপাত আমরা এখানে পাইছি হচ্ছে 6, আবার এখানে দস্তার অনুপাত প্রথমটা পাইছি 6। উভয় ক্ষেত্রে কি দস্তার অনুপাত মিল আছে। তো আমরা কি করতে পারি, এটা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারি। ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য কি লিখবো, তামা কত, তামা হয়েছে কি আমাদের 3, হ্যাঁ তামা হচ্ছে 3, তো আমরা লিখবো হচ্ছে এখানে 3। তারপরে দস্তা হচ্ছে গিয়ে 6, হ্যাঁ এখানেও দস্তা হচ্ছে 6, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 6, 3:6। তারপরে দেবো হচ্ছে আরেকটা অনুপাত, তারপর হচ্ছে রূপা, রূপা কত হয়েছে আমাদের, রূপা ছিল হচ্ছে আমাদের 10, তাহলে এখানে লিখবো হচ্ছে রূপার জন্য 10। তো এখন আমরা পেয়ে গেলাম তামা, দস্তা ও রূপার অনুপাত 3:6:10। এটাই হবে আমাদের ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বারে বলছে গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। অর্থাৎ টোটাল যে এই গহনার ওজন 190 গ্রাম আমাদের বলে দিছে, 190 গ্রাম হচ্ছে টোটাল গহনার ওজন। এখন এই 190 গ্রামের মধ্যে তামা কতটুকু, হ্যাঁ বা দস্তা কত গ্রাম, রূপা কত গ্রাম, এটা বলছে আমাদের আলাদা আলাদাভাবে বের করার জন্য। তো এই খ নাম্বার সমাধানের জন্য আমরা প্রথমে লিখবো ক হতে পাই তামা, দস্তা ও রূপার অনুপাত। আমরা ক হতে কি পাইছিলাম, ক হতে তামা, দস্তা ও রূপার অনুপাত পাইছিলাম হচ্ছে 3:6:10। তো এখানে এসে লিখবো যে ক হতে পাই তামা, দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:6:10। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তামা, দস্তা ও রূপার অনুপাত। এখন এই অনুপাতগুলার যোগফল, এখানে যে 3:6:10 আছে, এই অনুপাতগুলার যোগ করব। তো কত হবে, 3 + 6 + 10, সবগুলা যোগ করলে কত আসে, 10 আর 6 16, 16 সাথে 3 যোগ করলে হয় হচ্ছে গিয়ে 19। তো অনুপাতগুলার যোগফল হচ্ছে গিয়ে 19। এখন গহনায় তামার ওজন বের করার জন্য আমরা যেটা করব, এখানে যে টোটাল 190 গ্রাম দেওয়া ছিল গহনার ওজন, এই 190 গ্রাম এখানে লিখব 190, তারপরে এই লিখবো হচ্ছে কি এখানে এর এই যে টোটাল যে যোগফলটা আছে, আর এখানে একটা বাই দিব, এই 19 আছে, 19টা আমরা এখানে লিখব। আর তামার জন্য তামার অনুপাত কত, তামার অনুপাত হচ্ছে 3, তো আমরা এখানে এই 3 লিখব।
উপরে লিখবো হচ্ছে 3, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হচ্ছে গ্রাম। এখন কাটাকাটি করব, 19 দিয়ে যদি 190 কে কাটি তাহলে আসবে হচ্ছে গিয়ে 10, আর এই 10 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তখন আসবে হচ্ছে 30, অর্থাৎ 30 গ্রাম। তাহলে তামার ওজন হচ্ছে 30 গ্রাম। এখন আমরা বের করবো হচ্ছে গিয়ে গহনায় দস্তার ওজন কত। তো প্রথমে লিখবো হচ্ছে গিয়ে টোটাল যে গহনার ওজন 190, হ্যাঁ 190 এর কত হবে, এখানে 19 থাকবে, আর তামার দস্তার অনুপাত কত, দস্তার অনুপাত ছিল হচ্ছে গিয়ে 6, তো আমরা এখানে লিখবো হচ্ছে 6, এখানে একটা ব্রেকেট দিয়ে দেবো, এখানে লিখবো হচ্ছে গ্রাম। তারপরে 19 দিয়ে যদি 190 কে কাটি তাহলে কত আসবে, 10। তো এখন 10 দিয়ে যদি 6কে গুণ করি তখন কত আসবে, 6 10 60 গ্রাম। তাহলে দস্তার ওজন পাইলাম হচ্ছে আমরা 60 গ্রাম। এখন বের করবো রূপার ওজন কত। তো রূপার ওজন বের করার জন্য কি করতে হবে আমাদের, প্রথমে লিখবে 190 এর, তারপরে লিখবো হচ্ছে গিয়ে 19, মানে টোটাল অনুপাতগুলোর যোগফল, তারপরে রূপার অনুপাত কত, রূপার অনুপাত হচ্ছে গিয়ে 10, তো আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে 10, এখানে লিখবো হচ্ছে গ্রাম। তো 19 দিয়ে যদি আমরা 190কে কাটি তখন আসে হচ্ছে আমাদের 10, সেই 10 দিয়ে 10কে গুণ করলে আসবে হচ্ছে 100 গ্রাম। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে গহনায় রূপার ওজন 100 গ্রাম, গহনায় দস্তার ওজন হচ্ছে গিয়ে 60 গ্রাম, গহনায় তামার ওজন হচ্ছে গিয়ে 30 গ্রাম। এটা হবে আমাদের উত্তর। আমাদের প্রশ্নে এটাই চাইছিল যে তামার ওজন কত, দস্তার ওজন কত, রূপার ওজন কত, এটা বের করার জন্য বলছিল। গ নাম্বার প্রশ্নে বলছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। অর্থাৎ আমাদের যে এখানে 190 গ্রাম গহনা আছে, বলছে এই গহনার মধ্যে আরো কত গ্রাম দস্তা মিশালে সেই দস্তার অনুপাত হবে 1:3, তামা ও দস্তার অনুপাত হবে 1:3। তো আমরা প্রথমে এটা সমাধানে গিয়ে লিখবো যে খ হতে পাই গহনায় তামার ওজন, যেহেতু তামার দস্তার কথা বলছে, তো সুতরাং আমরা এই দুইটা নিয়ে কাজ করব। তো খ হতে আমরা পাইছিলাম তামার ওজন কত, তামার ওজন পাইছিলাম হচ্ছে আমরা 30 গ্রাম খ নাম্বার অঙ্কে, আর খ নাম্বার অঙ্কে গহনায় দস্তার ওজন পাইছিলাম হচ্ছে আমরা 60 গ্রাম। তো কত গ্রাম তামা মিশাতে হবে, এটা দস্তা মিশাতে হবে তা তো আর আমরা জানি না, যে কারণে আমরা ধরে নেব যে মনে করি গহনায় x গ্রাম দস্তা মিশাতে হবে। তো x গ্রাম যদি দস্তা মিশাই, অর্থাৎ এখানে 60 গ্রাম দস্তা অলরেডি আমাদের আছে, তো আরো যদি আমরা এর সাথে x গ্রাম মিশাই তখন হবে কি 60 যোগ x হবে, তাহলে নতুন দস্তার পরিমাণ কত হবে, দস্তার পরিমাণ হবে 60 যোগ x গ্রাম, এটা হবে নতুন দস্তার পরিমাণ। তাহলে দস্তার তামা ও দস্তার অনুপাত কত হবে, 30 অনুপাত, প্রশ্ন মতে যদি আমরা লিখি তাহলে 30 অনুপাত, আর এটা নতুন যেই দস্তা আছে এটা 60 যোগ x, হ্যাঁ আবার এতটুকু সমান হচ্ছে কত, এতটুকু সমান হবে হচ্ছে আমাদের 1:3, যেটা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিছে যে কি পরিমাণ তামা মিশালে তামা ও দস্তার অনুপাত হবে 1:3। তাহলে যখন আমরা x পরিমাণ মিশাইছি তখন হয়েছে গিয়ে 1:3, এটা আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এটা লিখলাম। তারপরে আমরা যেটা করতে পারি এখানে 30, আমরা জানি যে এই যে অনুপাত চিহ্নের জন্য আমরা এটাকে বাই দিয়ে ভাগ আকারে আমরা এটা লিখতে পারি। তারপরে এই 60 যোগ x এটা আমরা নিচে লিখে দেব, এখানে 60 যোগ x, আবার এটা একই কাজ করবে, এখানে 1 থাকবে উপরে আর 3 থাকবে নিচে। এখন যেটা করব শুধু আর গুণন করে দেব, আমরা আর গুণন করে এটার ক্যালকুলেশনটা বের করব। তো প্রথমে 3 গুণ হবে 30 এর সাথে, 3 যদি 30 এর সাথে গুণ করে তখন হবে কত, 30 গুণ 3, আর এখানে 60 যোগ x এটা গুণ হবে 1 এর সাথে, তখন হবে 60 যোগ x। এখন এখানে 30 আর 3 যদি গুণ করি তখন হবে হচ্ছে 3 30 90, আর এখানে 60 যোগ x। তো আমাদের বের করতে হবে x এর মান। আমরা একটা কাজ করব, যেটা প্রক্ষান্তর করে নেব। প্রক্ষান্তর করলে হবে কি, এখানে 60 যোগ x টা এই পাশে চলে আসবে আর 90টা ওপাশে চলে যাবে। আপনারা সাইড নোট দিতে পারেন পক্ষান্তর করে, তবে সাইড নোট দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আমরা যেটা করব, এখানে x আছে, এই x টা এই পাশে রেখে দেব, আর যুগের যে 60টা আছে এটা ওই পাশে নিয়ে যাব, তখন হবে কত, যুগের 60 এর পাশে গেলে হবে বিয়োগের 60, তখন হবে হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল 30 হবে। তার মানে x এর মান হচ্ছে 30। তো x টা কি,
এক্সটা হচ্ছে কি আমাদের যে কত গ্রাম তামা মিশাতে হবে। তো গহনায় এই এক্স এর মান পেলাম কত 30, তো আমরা লিখবো যে গহনায় 30 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এটা হবে আমাদের উত্তর। তো আমরা উত্তরে গিয়ে লিখবো গহনায় 30 গ্রাম দস্তা মিশাতে হবে। এটাই হবে আমাদের গ নাম্বার অঙ্কের উত্তর। 26 নং সৃজনশীলে বলছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। এখন আমাদের ক নাম্বার প্রশ্নে বলছে যে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। তো তার ঘড়িটা সে বিক্রয় করছে 625 টাকায় আর ক্ষতি হয়েছে 10%। এখন বলছে যে কত টাকা ক্ষতি হয়েছে এটা আমাদেরকে বের করার জন্য। তো এটার সমাধানে গিয়ে আমরা প্রথমে লিখবো যেহেতু 10% ক্ষতি হয়েছে, আমরা লিখবো যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। যদি 10% ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে এটা কি করতে হবে, 100 থেকে এই 10টা বিয়োগ করতে হবে আমাদের। তাহলে আমরা পেয়ে যাব যে 10% ক্ষতিতে কত টাকা বিক্রয় মূল্য ছিল। তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে হয় হচ্ছে কি 90 টাকা, অর্থাৎ 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কি 90 টাকা। তো এই বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। এটা হচ্ছে কি বিক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা। তো আমরা এখানে এসে লিখবো যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য নিশ্চয় আরো কম হবে। কম হলে কি করতে হবে, এই 90টা ভাগ হবে, এই 100/90 হবে। তো বিক্রয় মূল্য আমাদেরকে প্রশ্নে বলছে যে ঘড়িটা বিক্রি করছে হচ্ছে গিয়ে 625 টাকা। তো বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য আরো একটু বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হবে, গুণ করে দিতে হবে, এই 625টা গুণ হয়ে যাবে। তাহলে আছে উপরে 100, নিচে আছে 90, আর এখানে 625 হয়ে যাবে গুণ। এখন যেটা করতে হবে, কাটাকাটি করতে হবে। তো আমরা এই নিচের শূন্যটা আর উপর থেকে একটা শূন্য কেটে দিলাম। তো উপরে কি থাকে, এই 10 আর যদি 625 গুণ করি তখন হবে হচ্ছে কি এখানে একটা শূন্য শুধু অ্যাড হবে, সহজে গুণ করে ফেললাম এটা। আর নিচে আছে হচ্ছে কি আমাদের 9, এত টাকা। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত, 9/6250 টাকা। এটা ছিল ঘড়িটার ক্রয় মূল্য। এখন আমাদের প্রশ্নে বলছে যে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। তো ঘড়ি বিক্রি করছে সে 9/6250 টাকা। তো ঘড়ি বিক্রিতে ক্ষতি হলো কত টাকা, এটা বের করার জন্য, এই ক্ষতি বের করার জন্য আমরা কি করতে হবে, এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। তো ক্রয় মূল্য ছিল কত, 9/6250 বিয়োগ ঘড়িটা বিক্রয় মূল্য ছিল হচ্ছে গিয়ে 625 টাকা। এই 625 আমরা বিয়োগ করে দেব। এখন কি করতে হবে, এখানে লসাগু করতে হবে। তো এখানে লসাগু 9, তো 9 নিলে এখানে 9 দ্বারা 9কে ভাগ করলে 1 থাকে, সেই 1 যদি 6250 এর সাথে গুণ করি তখন 6250ই থাকবে, আর এখানে মাইনাস, আর এই 9 যদি এখানে 625 এর নিচে একটা 1 আছে, তো 1 দ্বারা 9কে ভাগ করলে 9 হবে, আর এই 9 যদি 625 এর সাথে গুণ করি তখন কত আসে, এখানে গুণ করতে হবে 625 আর 9, 625, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার নেই সুতরাং গুণগুলো হাতেই করতে হবে। তো 9 গুণ করি আমরা, 5 নং 45 5 হাতের আছে 4, 9 দুগুণে 18, 18 আর 4 22, 22 এর 2 হাতের 2, 6 নং 54, 54 আর 2 হচ্ছে গিয়ে 56। তার মানে আসলো 5625। এখানে লিখবো 5625 টাকা। এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা কত আসে, এই 6250 থেকে যদি 5625 বিয়োগ করি তাহলে বিয়োগফলটা এরকম আসবে। 5 থেকে যদি 10 বাদ দিই থাকে 5, হাতের আছে 1, এখানে 3, 3 থেকে যদি 5 বাদ দিই, 5 থেকে যদি 3 বাদ দিই তখন থাকবে হচ্ছে কি 2, এবার হাতের নেই। 12 থেকে 6 বাদ দিলে থাকবে 6, তারপর হাতের থাকবে 1, 6, 6 0, তো 625 আর নিচে হচ্ছে গিয়ে 9। তার মানে আমরা পেয়ে গেলাম ঘড়ি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। তো ঘড়ি বিক্রিতে ক্ষতি হলো হচ্ছে গিয়ে 9/625 টাকা, 9/625 টাকা। এটাই হবে আমাদের ক নাম্বার অঙ্কের অ্যান্সার। তারপরে খ নাম্বারে কি বলছে দেখেন, খ নাম্বারে বলছে যে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ সে যে 625 টাকায় বিক্রি করার ফলে 10% ক্ষতি হইল,
তখন এই গড়িটার ক্রয় মূল্য কত ছিল, এটা বলছে আমাদেরকে বের করার জন্য। তো এটা বের করার জন্য আমরা লিখবো যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে কি এই 10 টাকা, বিয়োগ করলে আসে হচ্ছে 100 থেকে 10 বিয়োগ করলে হয় 90 টাকা। এখন বিক্রয় মূল্য যখন 90 টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে কি 100 টাকা। তো এখানে লিখবো যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কি 100 টাকা, আর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কি 100/90 টাকা। আর বিক্রয় মূল্য যদি হয়, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে গড়িটা বিক্রয় মূল্য হচ্ছে কি 625 টাকা। তো এখানে সে লিখবো যে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য আর একটু বেশি হবে, তো এই কারণে 625 এখানে গুণ হয়ে যাবে। তো এখানে আছে 100, নিচে আছে 90, এখানে গুণ করতে হবে হচ্ছে কি 625। কাটাকাটি করি, 0 0 কাটা, আর 10 যদি 625-এর সাথে গুণ করি তখন আসবে হচ্ছে কি আমাদের 6250, আর নিচে থাকবে 9, এত টাকা। তো এটাই হচ্ছে কি গড়িটার ক্রয় মূল্য। তো গড়িটার গড়িটার ক্রয় মূল্য কত, 9/6250 টাকা। এটাই আমাদের খ নাম্বার প্রশ্নে চাইছিল। তো গ নাম্বারে বলছে যে গড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। গড়িটা তো বিক্রি করছিল 625 টাকা, যে কারণে লস হয়েছে 10%। এবার বলছে যে কত টাকায় বিক্রি করলে এটা 10% লাভ হবে। তো আমরা এটা সমাধানের জন্য এসে লিখবো যে খ হতে পাই হচ্ছে গড়িটির ক্রয় মূল্য। গড়িটির ক্রয় মূল্য ছিল হচ্ছে গিয়ে 9/6,250 টাকা। এটা ছিল হচ্ছে কি, এটা খ থেকে আমরা পাইছিলাম যে গড়িটির ক্রয় মূল্য 9/6,250 টাকা। এখন আমাদের যেহেতু প্রশ্নে 10% লাভে বলছে, তো 10% যদি লাভে বিক্রি করতে চাই তাহলে 10% লাভে বিক্রয় কত হবে, 100 সাথে এবার 10 যেহেতু লাভ, তো 10 যোগ করতে হবে, তাহলে কত হবে 110 টাকা। অর্থাৎ 10% লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে গিয়ে 110 টাকা। তো বিক্রয় মূল্য যদি হয় 110 টাকা তখন ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা। তো এখানে এসে লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। আর ক্রয় মূল্য যদি হয় 1 টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে আরো কম হবে। তো কম হলে এই 110কে ভাগ করে দিতে হবে আমাদের এই 100 দ্বারা। এখন আমাদের দেখেন গড়িটার ক্রয় মূল্য বলে দিছিল না, আমরা বের করেছিলাম যে 9/6,250 টাকা। তো এখানে লিখবো যে ক্রয় মূল্য 9/6,250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য আরও একটু বেশি হবে। তো বেশি হলে এটা গুণ করে দিতে হবে এটার সাথে। তো এখানে ছিল হচ্ছে কি 110 আর নিচে ছিল 100, আর এটা আমাদের গুণ করে দিতে হবে এখানে। তাহলে উপরে আছে গিয়ে 6,250 আর নিচে আছে হচ্ছে গিয়ে 9, এখানে হবে টাকা। এখন যেটা করতে হবে, এখানে আমরা কাটাকাটি করে এটার একটা মান বের করতে হবে। তো এখানে শূন্য, এখানের একটা শূন্য কেটে দিলাম, যত সহজে কাটাকাটি করা যায়। এখানকার শূন্য, এখানকার শূন্য কেটে দিলাম। তাহলে কি হলো, এখানে থাকলো, উপরে থাকলো 11 আর নিচে আর হচ্ছে গিয়ে 625। তাহলে করতে হবে যেটা 625 আর 11 গুণ করতে হবে। তো 625 আর 11 গুণ করলে কত আসে, 5 একে 5, 2 একে 2, 6 একে 6, 5 2 6, 5 5 2 7, 6 2 8, এখানে 6, তাহলে 6,875, উপরে হবে 6,875 আর নিচে আছে শুধু আমাদের 9, এখানে হবে 9, এত টাকা। তো এটা হচ্ছে গিয়ে গড়ির বিক্রয় মূল্য। এখন এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে, তা হচ্ছে যে উপরে নিচে হচ্ছে গিয়ে ছোট, উপরে হচ্ছে গিয়ে বড়। তো উপরে যেহেতু বড়, এটাকে আমাদের সমস্ত আকারে প্রকাশ করে নিতে হবে। তো কি করতে হবে, সমস্ত আকারে প্রকাশ করার জন্য এই 6,875কে ভাগ করতে হবে হচ্ছে গিয়ে এই 9 দ্বারা। তাহলে 9 দ্বারা এটাকে ভাগ যদি করি তাহলে কত আসে, 6,875 ভাগ করতেছি 9 দ্বারা। তো 7 নং 63, এখানে থাকে 5, 9 দ্বারা 5-এর মধ্যে ভাগ যায় না, তো এখান থেকে 7 নামাতে হবে। তাহলে কত হয়, এবার 6 নং 54, তো ভাগ দিলে থাকে 3, বিয়োগ দিলে 3, এখান থেকে 9 দ্বারা 3-এর মধ্যে যাচ্ছে না, তো 5 নামাতে হবে। তো 9 দ্বারা যদি 35-এর মধ্যে দিই তাহলে 3 নং 27, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের 8 অবশিষ্ট থাকবে। তো এই 8টা যাবে উপরে, এই 8টা লিখতে হবে উপরে, আর এই 9টা থাকবে নিচে। এটা হবে আমাদের সমস্ত ভগ্নাংশে প্রকাশ আর কি। তাহলে কত পাইলাম আমরা,
763 সমস্ত 9/8, 9/8 টাকা। তো গড়িটা যদি এই 763 সমস্ত 9/8 টাকায় বিক্রি করে, তাহলে লাভ হবে হচ্ছে কি আমাদের এই 10%। আমাদের প্রশ্ন বলছিল যে গড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আমরা উত্তরে লিখব যে গড়িটি 763 সমস্ত 9/8 টাকা বিক্রি করলে 10% লাভ হবে। এটাই হবে আমাদের উত্তর। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে তা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।